গুড ইভিনিং এভরিওয়ান, শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স অ্যান্ড ক্যাপাসিটর। এটা খুব গুরুত্বপূর্ণ আর খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যারা ক্লাস 12-এ পড়াশোনা করো তারা তো সবাই জানো এটা কতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একটা ক্যাপাসিটর এবং ক্যাপাসিটর। তো এই চ্যাপ্টারটা আজকে আমরা বোঝার চেষ্টা করব যে ক্যাপাসিটর কী জিনিস আর ক্যাপাসিট্যান্স কী জিনিস। বাংলায় এটাকে বলে ধারকত্ব আর ধারক, এটাকে বলে ধারকত্ব, এটাকে বলা হয় ধারক, বাংলায় যেটা বলে। কেন এই চ্যাপ্টারটি ইম্পর্টেন্ট সেটা আমরা আগে বোঝার চেষ্টা করব। কেন ক্যাপাসিট্যান্স ইম্পর্টেন্ট, কেন ক্যাপাসিটর ইম্পর্টেন্ট। ওকে, তো চলো দেখি একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা জানি যে আমরা যদি কোনো একটা সাবস্ট্যান্সকে, কোনো একটা ম্যাটেরিয়ালকে যদি আমরা হিট দিই তাহলে কী হবে? তার টেম্পারেচার বাড়বে। তো সাপোজ আমি ধরে নিলাম স্যার এখানে আমরা একটা আমরা একটা হিটের কনসেপ্ট দেবো। কীরকম কনসেপ্ট? সাপোজ এখানে আমরা একটা অবজেক্ট রেখেছি, ধরো এটা একটা অবজেক্ট। এই অবজেক্টটাকে কী করেছে, ধরো এই টেম্পারেচার হচ্ছে আমরা ধরে নিলাম 20°C টেম্পারেচার। এই অবজেক্টটাকে আমি কী করেছি, আস্তে আস্তে আমি কী করছি স্যার, হিট দিচ্ছি। কী দিচ্ছি? হিট দিচ্ছি। তাহলে এই যে ম্যাটেরিয়ালটা আছে, এই ম্যাটেরিয়ালটাকে যদি আস্তে আস্তে আমরা হিট দিই তাহলে কী বাড়বে বলো তো? টেম্পারেচার রাইজ করবে না করবে না? টেম্পারেচার রাইজ করবে, স্বাভাবিক। যে একটা সময় পরে দেখবো যে 20°C টেম্পারেচার নেই, এর থেকে বেশি টেম্পারেচার হয়ে গেছে। হবে না? হবে না? সিম্পল লজিক হবে। তাহলে আমি কি এখানে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যদি আমি হিট সাপ্লাই করি কোনো একটা ম্যাটেরিয়ালকে, সেই ম্যাটেরিয়ালটা স্যার টেম্পারেচার রাইজ হবে। প্রশ্ন করবে স্যার এখানে আপনি হিট কোথা থেকে নিয়েছিলেন, চলে এলেন ক্যাপাসিটার পড়াচ্ছিলাম, ক্যাপাসিট্যান্স পড়াচ্ছিলাম, তাহলে হিট কেন এলো? একটু বোঝার চেষ্টা করো। আমরা দেখো আগের যে চ্যাপ্টারগুলো ওখানে আমরা পড়েছি, আমরা সেখানে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল পড়েছি, ভোল্টেজ পড়েছি। আমরা কিন্তু একবারের জন্য বলিনি স্যার ভোল্টেজকে কী করে বাড়ানো যায়। বলেছি একবারের জন্য যে ভোল্টেজকে আমরা কী করে বাড়াবো। আমরা তো বাড়িতে স্যার স্টেবিলাইজার আছে, ঘুরিয়ে দিচ্ছে, ভোল্টেজ বেড়ে যাচ্ছে, আমরা জানি। বাট এখানে কোশ্চেন হচ্ছে স্যার ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালকে আমরা বাড়াবো কী করে? বুঝতে পারছো যে কি বলতে চাইছি? ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালকে বাড়াবো কী করে? স্যার আমরা চার্জ বাড়াবো না কারেন্ট বাড়াবো? কোনটা বাড়ালে আমরা ভোল্টেজ বাড়বে? সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তো এটা জানার আগে না আমাকে একটু জানতে হবে স্যার পোটেনশিয়াল কার উপর ডিপেন্ড করে, অর্থাৎ কোন জিনিসটাকে বাড়ালে স্যার পোটেনশিয়াল বাড়বে। আচ্ছা, পোটেনশিয়াল একটু তাহলে আমি ব্যাকে যাই আর পোটেনশিয়াল নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করি। ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল সবাই জানো স্যার, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল। আচ্ছা, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল কী ছিল, কে বলতে পারবে? কী ছিল ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল? মানে যদি আমি এখানে একটা চার্জ রাখি স্যার, প্লাস কিউ চার্জ রাখি স্যার, চার্জের বাইরে স্যার একটা ফিল্ড জেনারেট হবে। সেই ফিল্ডটার নাম কি স্যার? ইলেকট্রিক ফিল্ড। তাহলে যদি আমরা একটা প্লাস কিউ চার্জ কোনো একটা পয়েন্টে রাখি স্যার, এর বাইরের সাইডে একটা কি তৈরি হবে? ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। কি তৈরি করবে স্যার? ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। এবার আমি বললাম স্যার একটা প্লাস কিউ চার্জ, স্মল কিউ চার্জ আছে, একটা টেস্ট চার্জ আছে স্যার, সেই টেস্ট চার্জটাকে স্যার এখান থেকে আমি এই জায়গায় নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো স্যার? ইলেকট্রিক ফিল্ডে নিয়ে আসবো। তাহলে দেখো স্যার দুটোই পজিটিভ চার্জ, তাহলে এই কি করেছিল স্যার? একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছিল, বা দুটোই নেগেটিভ চার্জ হতে পারে। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড করেছে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের এগেনস্ট আমাকে কি করতে হবে? কিছুটা ওয়ার্ক ডান করতে হবে। যে পরিমাণ ওয়ার্ক ডান আমি করবো সেই ওয়ার্ক ডানটাকে তো আমরা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল বলেছি না, বলিনি? তাহলে এই কনসেপ্টে স্যার আমরা যদি এখান থেকে স্যার এখানে নিয়ে আসি তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল আমার কত হবে স্যার? ভি ইজ ইকাল টু স্যার ডাব্লু বাই কিউ। এটা তো আমরা পড়েছি। যেখানে কিউ মানে কি? কিউ মানে হচ্ছে চার্জ। কোন চার্জটা? টেস্ট চার্জ। ডাব্লু মানে কি? ওয়ার্ক ডান। কোথাকার ওয়ার্ক ডান? ওয়ার্ক ডান এগেনস্ট দিস ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে যতটা পরিমাণ স্যার ওয়ার্ক ডান করেছি সেটাই তো স্যার আমার ডাব্লু। বোঝা গেল? এবার কোশ্চেন হচ্ছে স্যার, তাহলে দেখো কিউ এর উপর তো আমার কোনো চাপ নেই স্যার। কিউটাকে আমি +1 রাখো, +2 রাখো, +3 রাখো, সেটা তো একটা ম্যাটার করে, মাথায় রাখবে। তাহলে ভি কার উপর ডিপেন্ডেন্ট স্যার? ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডাব্লু। ওয়ার্ক ডান যত বাড়বে তত আমার ভোল্টেজ বাড়বে, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল বাড়বে। এবার প্রশ্ন হচ্ছে স্যার ওয়ার্ক ডান কার উপর ডিপেন্ডেন্ট?
আমরা কার এগেনস্টে কাজ করছি? আমরা ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে কাজ করছি। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে স্যার ওয়ার্ক ডান বাড়বে, আর ওয়ার্ক ডান বাড়লে স্যার আমাদের ইলেকট্রিক পোটেনশিয়ালও বাড়বে। বুঝতে পারছে? স্বাভাবিক ব্যাপার, ইলেকট্রিক ফিল্ড যদি তুমি বাড়িয়ে দাও তাহলে ফিল্ডের এগেনস্টে বেশি ওয়ার্ক ডান করতে হবে, আর যত বেশি ওয়ার্ক ডান করবে ততই তো তোমার পোটেনশিয়াল বাড়বে। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে দেখো এবার প্রশ্ন হচ্ছে স্যার আমি ইলেকট্রিক পোটেনশিয়ালকে বাড়াবো কি করে? দেখো ইলেকট্রিক পোটেনশিয়াল বাড়ানোর এক আমার সহজ উপায় যদি বলি, স্যার আমি চার্জকে বাড়িয়ে দাও। তাহলে যদি আমি চার্জ বাড়িয়ে দিই তাহলে স্যার ইলেকট্রিক ফিল্ড বেড়ে যাচ্ছে। ইলেকট্রিক ফিল্ড যদি বেড়ে যায় তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে আমি যে ওয়ার্ক ডানটা করছিলাম সেই ওয়ার্ক ডানটা বেড়ে যাবে। এবার যদি ওয়ার্ক ডানটা স্যার বেড়ে যায় তাহলে স্যার পোটেনশিয়ালও বাড়বে। বুঝতে পারছি না? পারছি না? তাহলে আমি কি বলতে চাইছি এখানে, যে আমাদের যদি কিউটাকে যদি বাড়িয়ে দাও, স্যার কিউটাকে যদি আমি ইনক্রিজ করি তাহলে স্যার ওয়ার্ক ডানটা আমি ইনক্রিজ করবে। আর যেহেতু ওয়ার্ক ডান কার উপর ডিপেন্ডেন্ট? স্যার পোটেনশিয়ালের উপর ডিপেন্ডেন্ট। মানে পোটেনশিয়াল কার উপর ডিপেন্ডেন্ট? ওয়ার্ক ডানের উপর ডিপেন্ডেন্ট। তাহলে কি হবে স্যার, এখানে আমার ভিটাও কি হয়ে যাবে স্যার, ইনক্রিজ করবে। তাহলে বুঝতে পারছি যে আমরা ভোল্টেজকে কি করে বাড়াবো? স্যার ভোল্টেজকে আমরা বাড়াতে পারি, স্যার কিউকে যদি বাড়িয়ে দিই তাহলে স্যার ভোল্টেজ বেড়ে যাবে। চার্জ যদি বাড়িয়ে দিই, এবার এখানে অনেকের মধ্যে কোশ্চেন আসবে, স্যার আমরা তো জানি স্যার ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এটাই তো জানি যে আমরা জানি স্যার ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে এখানে থেকে দেখো এই যে ইকুয়েশনটা আমি লিখেছি যে পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, তাহলে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই কিউ। অর্থাৎ আমার যদি এই রুলস অনুসারে যায়, এই ফর্মুলা অনুসারে যায়, তাহলে যদি আমি কিউটাকে যদি ইনক্রিজ করি তাহলে স্যার ভি কি হয়ে যাবে, ডিক্রিজ হবে। তাই তো, ভি ডাইরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল টু কিউ, কিউ বাড়াচ্ছি ভি কমে যাবে। বাট স্যার এখানে তো উল্টো হচ্ছে। এইখানেই ছেলেদের মধ্যে, স্টুডেন্টের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। মাথায় রাখবে স্যার ভোল্টেজকে বাড়াতে পারি, কোন চার্জটাকে বাড়াবো? স্যার আমি টেস্ট চার্জ বাড়াবো, না সেই চার্জটা বাড়াবো যে চার্জটার জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। মাথায় রাখবে পোটেনশিয়ালকে আমি বাড়াতে পারি, স্যার ভোল্টেজ বাড়াতে পারি শুধুমাত্র কখন? যখন আমি সেই চার্জটাকে বাড়াবো স্যার যেই চার্জটার জন্য ইলেকট্রিক ফিল্ড বাড়ছে। মানে যে চার্জটা স্যার ইলেকট্রিক ফিল্ডের জন্য দেয় সেই চার্জটাকে যদি বাড়িয়ে দিতে পারি তবে কি হবে স্যার, পোটেনশিয়াল বাড়বে। টেস্ট চার্জের উপর ডিপেন্ড করে না। টেস্ট চার্জ আমি বাড়াও বা কমাও, ডাজেন্ট ম্যাটার, কোনো ম্যাটার করবে না এখানে। ভোল্টেজ আমি বাড়ুক বা বাড়বে না, কমবে না, সেটা কোনো ম্যাটার, এখানে কোনো ম্যাটার করবে না। ভোল্টেজকে বাড়াতে পারি বা কমাতে পারি, তার একটাই পসিবিলিটি, একটাই রুলস, সেটা আমাকে ওয়ার্ক ডানটাকে বাড়াতে হবে। ওয়ার্ক ডান যদি বাড়াই তাহলে ভোল্টেজ বাড়বে। আর ওয়ার্ক ডানকে কখন আমি বাড়াতে পারবো? যখন আমি স্যার ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে কাজ করব। আর ইলেকট্রিক ফিল্ড যদি আমি স্ট্রং ফিল করে দিই তাহলে তার বেশি কাজ করতে হবে, আর যত বেশি কাজ করবে তত স্যার পোটেনশিয়াল বাড়বে, ভোল্টেজ বাড়বে। বুঝতে পারলাম? আর ইলেকট্রিক ফিল্ডকে বাড়ানোর একটাই উপায়, সেটা হচ্ছে স্যার চার্জকে বাড়াতে হবে আমাকে। সেটা আমি চার্জকে বাড়িয়ে দেবো। বোঝা যাচ্ছে? তাহলে ডিরেক্টলি আর ইনডাইরেক্টলি দেখো একটা জিনিস তো ক্লিয়ার, যদি আমি মাঝখান থেকে ওয়ার্ক ডানটাকে উড়িয়ে দিই তাহলে এইখান থেকে আমি বলতে পারি স্যার যদি আমি কিউ বাড়াই তাহলে ভি বাড়বে। কিউ বাড়ালে ভি বাড়বে, বাড়বে না? বাড়বে না। তাহলে কিউ যত বাড়াবো স্যার ভি তত বাড়বে, কিউ যত কমাবো ভি তত কমবে। ক্লিয়ার? বুঝতে পারছে? দেখো প্রথম দিকে আমি একটা কনসেপ্ট দিলাম যে আমি যদি হিট দিই তাহলে কোনো একটা ম্যাটেরিয়ালের স্যার টেম্পারেচার বেড়ে যাবে, বা হিট যদি ওখান থেকে বার করে নিই তাহলে টেম্পারেচার কমে যাবে। এতটা তো করেছি, এতটা বুঝেছি। ঠিক একই রকমভাবে কোনো একটা কন্ডাক্টরকে যদি আমি কি দিই, কিউ চার্জটাকে যদি বাড়িয়ে দিই তাহলে স্যার পোটেনশিয়াল বাড়বে, চার্জকে যদি কমিয়ে দিই স্যার পোটেনশিয়াল কমে যাবে। কোনো একটা কন্ডাক্টরের কথা বলছি। বোঝা গেল এতটা? যে আমরা স্যার কোন চার্জটাকে নেব, আমরা টেস্ট চার্জটাকে নেব, না আমরা ইলেকট্রিক ফিল্ডের জন্য দায়ী সেই চার্জটাকে নেব। মাথায় রাখবে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে চার্জ দেয় সেই চার্জটাকে যদি বাড়াবো তখনই আমার পোটেনশিয়াল বাড়বে। আচ্ছা, এতটা ক্লিয়ার? তাহলে এখান থেকে তো স্যার একটা জিনিস ক্লিয়ার, যে যদি আমি পোটেনশিয়ালকে যদি আমি চার্জ বাড়াই তাহলে পোটেনশিয়াল বাড়বে। চার্জকে যদি আমি বাড়িয়ে দিই স্যার আমার কী বাড়ছে, পোটেনশিয়াল বেড়ে যাচ্ছে, ভি বেড়ে যাচ্ছে। অথবা চার্জকে যদি কমিয়ে দিই তাহলে আমার পোটেনশিয়াল কমে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, স্যার চার্জ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি। লিখতে পারি
যে চার্জ কার সঙ্গে প্রপোর্শনাল, ভি এর সাথে। মানে আমার চার্জ যদি বাড়ছে পোটেনশিয়াল বাড়ছে, চার্জ কমালে পোটেনশিয়াল কমছে, তাহলে কিউ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি। এবার আমাকে বলো স্যার এই প্রপোর্শনাল উঠাতে গেলে কি করতে হবে, একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হবে, তাহলে সেই কনস্ট্যান্টটা কত স্যার, কিউ ইজ ইকুয়াল টু কত আসবে, সি ইন্টু ভি। এই যে সি যে কনস্ট্যান্ট, যে প্রপোর্শনাল মানে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এই সিটাকেই বলা হয় ক্যাপাসিট্যান্স অর্থাৎ ক্যাপাসিটর। বোঝা গেল? তাহলে সি কি হয়, where c is equal to আমি কি বলবো স্যার ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স। ক্লিয়ার? তাহলে কিউটা সিটা কি আমার এখানে, সিটা হচ্ছে আমার এখানে ক্যাপাসিট্যান্স। তাহলে আমি ক্যাপাসিট্যান্সের ডেফিনেশন এখন কি বলবো স্যার, কোনো একটা কন্ডাক্টরের 1 ইউনিট ভোল্টেজকে বাড়াতে গেলে যতটা পরিমাণে চার্জ আমাকে অ্যাপ্লাই করতে হবে সেটাই তো তার ক্যাপাসিট্যান্স। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি স্যার, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। অর্থাৎ কোনো একটা কন্ডাক্টরে ভোল্টেজকে যদি 1 ভোল্ট বাড়াই আমি, তাহলে যতটা পরিমাণে চার্জ আমাকে অ্যাপ্লাই দিতে হচ্ছে সেইটাই তো আমি বলবো ক্যাপাসিট্যান্স। সো সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, ইট ইজ দ্য রেশিও অফ চার্জ অ্যান্ড ভোল্টেজ। এটাকে আমি কি বলবো, ক্যাপাসিট্যান্স বলবো। বোঝা গেল ক্যাপাসিট্যান্স মানে কি? ক্যাপাসিট্যান্স মানে হচ্ছে এমন একটা জিনিস যেটার জন্য কি হবে স্যার, ভোল্টেজ বাড়বে। যেমন আমরা ওখানে পড়েছিলাম না, হিট দিচ্ছি টেম্পারেচার বাড়ছে, সেম জিনিস এখানে, যে কোনো একটা ভোল্টেজকে যদি 1 ইউনিট বাড়াতে চাই তাহলে কিছুটা পরিমাণে চার্জ দিতে হবে। স্যার কতটা পরিমাণে চার্জ দেবো যাতে ভোল্টেজটা 1 ইউনিট বাড়ে বা 2 ইউনিট বাড়ে, 3 ইউনিট বাড়ে? এটাই হচ্ছে কি আমার ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স কাজ কি স্যার, ভোল্টেজটাকে বাড়াতে হেল্প করবে, ভোল্টেজটাকে বাড়াতে সাহায্য করছে, সেটাই হচ্ছে আমার ক্যাপাসিট্যান্স। এটাই হচ্ছে ডেফিনেশন অফ ক্যাপাসিট্যান্স। ক্লিয়ার? আচ্ছা, ডেফিনেশন ক্লিয়ার। মাথায় রাখবে এবার কিছু পড়তে হবে, আমাদেরকে ইউনিট পড়তে হবে, ক্যাপাসিট্যান্সের ইউনিট পড়বো, ডাইমেনশন পড়তে হবে। ক্লিয়ার? চলে ভাই, মাথায় রাখবে এসআই ইউনিট অফ ক্যাপাসিট্যান্স কি হবে, ফ্যারাড। এসআই ইউনিট অফ ক্যাপাসিট্যান্স কি বলবো আমরা, ফ্যারাড। দেখো আমরা যদি ইউনিট দেখতে চাই তাহলে ইউনিট দেখবো আমরা কি করবো স্যার, ইউনিট অফ ক্যাপাসিট্যান্স, ইউনিট অফ এসআই ইউনিট অফ ক্যাপাসিট্যান্স আমরা কি করবো স্যার, ফ্যারাড, যেটাকে আমরা নাম দেবো স্যার এফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কি দিয়ে রিপ্রেজেন্ট করবো আমরা, এফ দিয়ে, এটার নাম কি ফ্যারাড। ক্লিয়ার? এটাকে আমরা বলা হয় ফ্যারাড। ক্লিয়ার? ফ্যারাড। তাহলে দেখো তো এখান থেকে আমি একটা জিনিস, এই যে ইকুয়েশনটা পেয়েছো সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এখান থেকে আমি 1 ফ্যারাডের ডেফিনেশন বার করতে পারবো। কি করে দেখো, আমরা জানি স্যার সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে এখান থেকে আমি কি বলবো যে 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু 1 কুলম বাই কি 1 ভোল্ট। তাহলে ফ্যারাডের ডেফিনেশন কি দেবে এখান থেকে, যে কোনো একটা কন্ডাক্টরের 1 ভোল্ট মানে ভোল্টেজটাকে যদি 1 ভোল্ট বাড়াতে গেলে স্যার 1 কুলম চার্জ আমাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে দিতে হবে সেই জিনিসটাই হচ্ছে কত, 1 ফ্যারাড। তাহলে 1 ফ্যারাডের ডেফিনেশন কি বলবে, যে কোনো একটা কন্ডাক্টরে ভোল্টেজ স্যার 1 ভোল্ট বাড়াতে গেলে 1 কুলম আমাকে কি করতে হবে, চার্জ দিতে হবে, আর সেটাই হচ্ছে কি 1 ফ্যারাড। ক্লিয়ার? আচ্ছা চলো, তাহলে এসআই ইউনিট গেল, ফ্যারাড গেল, ডেফিনেশন অফ ফ্যারাড গেল। এবার কোশ্চেন হচ্ছে, এই যে ফ্যারাড কথাটা বলা হচ্ছে না, এটা কিন্তু অনেকটা বড় ইউনিট, অনেক বড় ইউনিট, এটা কিন্তু ইউজ করা যায় না, এটা আমরা কিন্তু ম্যাথমেটিক্যালি ইউজ করি না, কারণ এটা অনেক বড় ইউনিট। তাহলে আমাকে কি ইউনিট ইউজ করতে হবে স্যার, ছোট ছোট কিছু ইউনিট ইউজ করতে হবে। দেখা যাক কি কি ছোট ইউনিট ইউজ করবো, আমরা মাইক্রো ফ্যারাড ইউজ করবো, আমরা পিকো ফ্যারাড ইউজ করবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা একটা ইউনিট, যেগুলো এটা কিন্তু ব্যবহার হয় না, এই যে ফ্যারাড ইউনিটটা বললাম এটা কিন্তু ব্যবহার হয় না। কেন ব্যবহার হয় না, এটা বড় ইউনিট অনেকটা, আমরা ছোট ইউনিট ব্যবহার করবো। দেখো ছোট ইউনিট কি হয়, যেমন মাইক্রো ফ্যারাড, আমরা কি বলবো মাইক্রো ফ্যারাড, মনে রাখবে 1 মাইক্রো ফ্যারাড, 1 মাইক্রো ফ্যারাড মানে হচ্ছে 10⁶ ফ্যারাড। ক্লিয়ার? অ্যানাদার 1 পিকো ফ্যারাড, পিকো ফ্যারাড মানে কত বলো তো, 10⁻12 ফ্যারাড। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা আর একটা ইউনিট খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু আমরা কি বললাম বলো তো, 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু আমরা বললাম স্যার 1 কুলম বাই কত, 1 কুলম। আচ্ছা আমরা যদি ইএসইউ তে কনভার্ট করি, রিলেশনশিপ বিটুইন ফ্যারাড এন্ড ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, তাহলে কি হবে বলো তো, আমরা জানি স্যার 1 কুলম ইজ ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ। ওকে, তাহলে এখানে কনভার্ট করো, তাহলে 3 × 10⁹ ইএসইউ বাই 1 ভোল্ট মিন্স স্যার 1/300 ইএসইউ ভোল্ট, তাই তো, ইএসইউ ভোল্ট আর এটাকে বলে ইএসইউ কুলম বলা স্ট্যাট কুলম যেটাকে আমরা বলেছি, বা স্ট্যাট ভোল্ট যেটাকে বলেছি। তাহলে এখান থেকে কত আসছে গো,
এটাকে 3 এর উপরে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 3 3 কত হয়ে যাবে 9 হয়ে যাবে। আর 10 টু দি পাওয়ার কত, এখানে দুটো জিরো, এখানে নটা জিরো, তাহলে কত হয়ে যাবে 10 টু দি পাওয়ার 11। তাহলে 1 ফ্যারাড ইজ ইকাল টু কত আসবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইএসইউ ফ্যারাড। অর এটাকে আমি কি বলবো স্যার স্ট্যাট ফ্যারাড, এটাকে আমি কি নাম দেবো স্যার স্ট্যাট ফ্যারাড। এটাই হচ্ছে আমার ইএসইউ ফ্যারাড অর স্ট্যাট ফ্যারাড। 1 ফ্যারাড ইজ ইকাল টু, এটা মনে রাখবে। আচ্ছা এবার কোশ্চেন হচ্ছে স্যার এটাকে যদি আমি কনভার্ট করি মাইক্রো ফ্যারাডে, তাহলে লিসন দেখো, তাহলে 1 মাইক্রো ফ্যারাড ইজ ইকাল টু কত স্যার 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে এটার সাথে মাল্টিপ্লাই করে দাও 10 টু দি পাওয়ার 6, তাহলে কত আসবে আমার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু কত আসছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 আসবে। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত আসবে 5 ইএসইউ ফ্যারাড। ক্লিয়ার, বোঝা গেল ইএসইউ ফ্যারাড। একই রকম ভাবে যদি আমি পিকো ফ্যারাড বার করি, তাহলে কত আসবে 1 পিকো ফ্যারাড। 1 পিকো ফ্যারাড ইজ ইকাল টু, দেখো পিকো ফ্যারাড মানে কত 10 টু দি পাওয়ার মাইনাস 12, তাহলে এটার সাথে কত মাল্টিপ্লাই করবে 10 টু দি পাওয়ার মাইনাস 12, তাহলে কত আসছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 আসবে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 আসবে। ক্যালকুলেশন করলে আনসার আসবে 0.9 ইএসইউ ফ্যারাড। ক্লিয়ার, তাহলে এগুলো একটু মনে রাখতে হবে যে 1 ফ্যারাড ইজ ইকাল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইএসইউ ফ্যারাড অর স্ট্যাট ফ্যারাড এটাকে বলি। 1 মাইক্রো ফ্যারাড ইজ ইকাল টু কত স্যার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইএসইউ ফ্যারাড, আর 1 পিকো ফ্যারাড মানে হচ্ছে কত আমার 0.9 ইএসইউ ফ্যারাড। এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন দিয়ে দেয়, এমসিকিউ টাইপে দিয়ে দেয় অনেক সময়। ম্যাথসে আমার কাজ করবে, ম্যাথসে প্রচণ্ড খুবই হেল্পফুল। যেমন এইগুলো তো খুবই ইম্পর্টেন্ট, যে 1 ভোল্ট ইজ ইকাল টু 1/300 ইএসইউ ভোল্ট, বা 1 কুলম ইজ ইকাল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ কুলম, এগুলো তো মনে রাখতেই হবে। আচ্ছা চলো, ইউনিট মোটামুটি আমাদের জানা হলো। স্যার ইউনিট কি, কোন ইউনিট ব্যবহার করব, কখন ব্যবহার করব। দেখো সময় মতো আমাকে কখনো মাইক্রো ফ্যারাড ইউজ করতে হবে, কখনো পিকো ফ্যারাড ইউজ করতে হবে, সো ইটস ডিপেন্ড অন দ্য ম্যাথ। ক্লিয়ার, চলো একটু আমরা ডাইমেনশন দেখি, ডাইমেনশন অফ ক্যাপাসিট্যান্স। ওকে, ডাইমেনশন অফ ক্যাপাসিট্যান্স দেখবো আমরা। আচ্ছা ডাইমেনশন বার করতে গেলে দেখো কি আসবে, ডাইমেনশন অফ ক্যাপাসিট্যান্স, ডাইমেনশন। আচ্ছা ডাইমেনশন কি করে বার করবো, আমরা জানি স্যার কিউ ইজ ইকাল টু সিভি, আমরা মেন ফর্মুলা জানি স্যার কিউ ইজ ইকাল টু সিভি। আচ্ছা এখান থেকে বলো তো স্যার সি ইজ ইকাল টু কত, সি ইজ ইকাল টু আসবে আমার কিউ বাই ভি আসবে। আচ্ছা আমার ভি ইজ ইকাল টু কত ডাব্লিউ বাই কিউ, ভি ইজ ইকাল টু কত ডাব্লিউ বাই কিউ, তো তাহলে আমি কি লিখবো স্যার কিউ বাই, আমি ভি এর জায়গায় লিখবো স্যার ডাব্লিউ বাই কিউ। কেন বলতে পারবে, যেহেতু স্যার ভি ইজ ইকাল টু ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ মানে ভি ইজ ইকাল টু ডাব্লিউ মানে ওয়ার্ক ডান বাই স্যার চার্জ। আচ্ছা এই কিউটা এখানে স্যার মাল্টিপ্লাই হবে, হবে না হবে না, তাহলে কত হয়ে যাবে স্যার কিউ স্কোয়ার বাই ডাব্লিউ। তাহলে এখানে কুলম ইজ ইকাল টু কত স্যার কিউ স্কোয়ার বাই ডাব্লিউ। আচ্ছা কিউ মানে চার্জ, ডাব্লিউ মানে ওয়ার্ক ডান, প্রত্যেকের জানা আছে চার্জের ডাইমেনশন কত আই টি। এখানে কত কিউ স্কোয়ার আছে, তাহলে ডাইমেনশন যদি লিখো তাহলে আই টি তার কত স্যার হোল স্কোয়ার আসবে, আসবে বাই ওয়ার্ক ডানের ডাইমেনশন কত, ওয়ার্ক ডানের ডাইমেনশন হচ্ছে কত স্যার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। এটা তো ডাইমেনশন ওয়ার্ক ডানের ডাইমেনশন, এনার্জির ডাইমেনশন, সব এগুলো ডাইমেনশন কি হয় ইকুয়াল হয়। আচ্ছা এবার এখানে এক কাজ করো স্যার আই স্কোয়ার হয়ে যাবে, এটা কত হয়ে যাবে টি স্কোয়ার, তাহলে এখানে কত লিখবো স্যার আই স্কোয়ার টি স্কোয়ার লিখতে পারি। আচ্ছা এটা কি হয়ে যাবে স্যার, এটা উল্টে যাবে উপরে চলে যাবে, তাহলে ওইটা উপরে গেলে কত আসবে দেখো। আচ্ছা বাই লিখো, পরের লাইনেই করো, এম থাকলো এল স্কোয়ার থাকলো টি টু দি পাওয়ার মাইনাস 2 থাকলো। আচ্ছা এমটা যদি উপরে যায় তাহলে কি আসবে স্যার মাইনাস এম আসবে, তাহলে কত আসবে দেখো তো এম ইনভার্স আসবে। আচ্ছা এম ইনভার্স গেল, এল এখানে কত আছে স্কোয়ার আছে, উপরে গেলে কি আসবে স্যার মাইনাস আসবে, এল টু দি পাওয়ার মাইনাস 2। টি থাকলো কত আসবে, এখানে 2 আছে, এখানে কত আছে 4, তাহলে 4 হয়ে যাবে, আর কত স্যার আই স্কোয়ার ইন্টু কত হয়ে যাবে আই স্কোয়ার। এটা গেল আমার ডাইমেনশন, কার ডাইমেনশন, ডাইমেনশন অফ ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্সের ডাইমেনশন। তাহলে ক্যাপাসিট্যান্সের ডাইমেনশন কত এম ইনভার্স এল টু দি পাওয়ার মাইনাস 2 টি টু দি পাওয়ার 4 আই স্কোয়ার। ক্লিয়ার, ডাইমেনশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু ডাইমেনশন দিয়ে দেয়। ডাইমেনশন বার কর, দেখো মেমোরাইজ করবে না, মেমোরাইজ করলে কিন্তু এগুলো মনে থাকবে না, মেমোরাইজ করলে মনে থাকবে না। এই যে ছোটো ছোটো জিনিস কী করে বার করতে হবে, ক্যালকুলেশন করার চেষ্টা করবে নিজেরা, দেখবে জীবনে ভুলবে না। আর ক্যালকুলেশন না করলেই যদি মেমোরাইজ করে নাও দুদিনে ভুলে যাবে। ফিজিক্স কিন্তু অনেকটা প্র্যাকটিসের উপরও হয়, প্র্যাকটিস করো আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। আচ্ছা দেখো তাহলে এখন পর্যন্ত আমরা কী কী ডিসকাস করলাম, ক্যাপাসিট্যান্স কী জিনিস ডিসকাস করলাম, আমরা ভোল্টেজকে কী করে বাড়াবো ডিসকাস করলাম, যে আমরা যদি কিউটাকে বাড়াই যেটার জন্য ফিল্ড দেয়
যার জন্য স্যার ফিল্ড জেনারেট হচ্ছে সেটাকে যদি বাড়িয়ে দিই স্যার ভোল্টেজ বাড়বে, আমরা দেখলাম। সেখান থেকে সেই জিনিসটাকে আমরা কি বলছি স্যার ক্যাপাসিট্যান্স বলছি। আমরা ক্যাপাসিট্যান্স দেখলাম, আমরা দেখলাম ক্যাপাসিট্যান্স ইউনিট দেখলাম ফ্যারাড। ফ্যারাডের আমরা ডেফিনেশন করলাম যে 1 ফ্যারাড আমরা কাকে বলবো, 1 ফ্যারাড ক্যাপাসিট্যান্স বলতে কি বুঝি আমরা দেখলাম। তারপর আমরা দেখলাম এটা ফ্যারাড হচ্ছে অনেক বড় ইউনিট, আমরা কিছু ছোট ছোট ইউনিট ডিসকাস করলাম, যেমন মাইক্রো ফ্যারাড, পিকো ফ্যারাড ডিসকাস করলাম। এবার আমরা দেখলাম যে ফ্যারাডের সাথে যে ইএসইউ মানে যেটা হয় তার রিলেশন কি, যে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটের যে রিলেশন সেটাও আমরা দেখলাম যে 1 ফ্যারাড ইজিক্যাল টু কত আসছে 9 × 10⁻11 ইএসইউ ফ্যারাড আর স্ট্যাট ফ্যারাড দেখলাম। 1 মাইক্রো ফ্যারাডের সাথে রিলেশন দেখলাম, পিকো ফ্যারাডের সাথে আমরা রিলেশন দেখলাম, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তারপর আমরা ডিসকাস করলাম ডাইমেনশন। এখানে দেখো আমি পুরো ক্যালকুলেশন করে দিয়েছি, একবার দেখো, যদি মনে হয় কোনো ডাউট একবার বলো তারপর আমি ডিসকাস করে দেব। ক্লিয়ার? এতটা ক্লিয়ার? আচ্ছা, এবার একটা কথা চিন্তা করো, একটু ভাবো। দেখো, আমরা একটা ম্যাটেরিয়াল নিলাম, ম্যাটেরিয়ালটাকে আমরা হিট দিচ্ছি, স্যার তার টেম্পারেচার বাড়ছে। আমরা একটা ছোটোবেলায় একটা সাধারণ একটা ডেফিনেশন আমরা মানে একটা এক্সাম্পল আমরা ছোটোবেলা থেকে জানি, স্যার ব্ল্যাক কালার সব থেকে বেশি হিট অ্যাবজর্ব করে। স্যার হোয়াইট কালার কি করে? অ্যান্সার হচ্ছে না, স্যার হোয়াইট কালার তো স্যার অ্যাবজর্ব করে না। হোয়াইট কালার অ্যাবজর্ব করে বাট ব্ল্যাক কালারের থেকে কম অ্যাবজর্ব করে, তাই তো? তাহলে এখান থেকে তো কোশ্চেন আসছে যে আমরা যদি ব্ল্যাক কালার হিট তাড়াতাড়ি অ্যাবজর্ব করছে, হোয়াইট কালার স্যার কম করছে, তাহলে সেম জিনিসকে যদি এখানে আমি অ্যাপ্লাই করি তাহলে এখানে তো একটা জিনিস ক্লিয়ার স্যার, সমস্ত কন্ডাক্টর কিন্তু সেম অ্যামাউন্টের ভোল্টেজ বাড়বে না। মানে তুমি ধরো দুটো কন্ডাক্টর নিয়েছো, এ কন্ডাক্টর একটা বি কন্ডাক্টর নিয়েছো, দুটো কন্ডাক্টর কি আমি সেম অ্যামাউন্টের কি দিলাম স্যার চার্জ দিলাম, দুটোর কি সেম অ্যামাউন্টের ভোল্টেজ বাড়বে? আনসার হচ্ছে না, তাদের ভোল্টেজ বাড়বে না। তাহলে এই যে ভোল্টেজ কার কতটা বাড়বে, কোন কন্ডাক্টরের কতটা বাড়বে, কার উপর ডিপেন্ডেন্ট করবে, কার উপর ডিপেন্ড করবে, সেটা আমাদেরকে জানতে হবে। যে ক্যাপাসিট্যান্স আমরা যে ভোল্টেজটা বাড়ছে স্যার, ভোল্টেজটা কার উপর ডিপেন্ডেন্ট, বুঝতে পারছি যে আমি কি বলতে চাইছি। যে এমনটা নয়, ধরো এখানে আমি বললাম, সাপোজ এখানে থিঙ্কিং করো যে দুটো আমি কন্ডাক্টর নিই, ক্লিয়ার? আমরা দুটো কন্ডাক্টর নিলাম, ধরো আমরা এখানে দুটো কন্ডাক্টর নিলাম, ঠিক আছে? ধরো এখানে একটা কন্ডাক্টর নিয়েছি, এখানে ধরো একটা কন্ডাক্টর, স্ফেরিক্যাল কন্ডাক্টর নিয়েছি আমি, একটা এ কন্ডাক্টর, এখানে স্যার একটা বি কন্ডাক্টর নিলাম। স্যার দুটো দিয়ে আমি কি করলাম, আমি সেম অ্যামাউন্টের কি দিয়ে দিলাম, আমি ধরো এটার একটু মানে সারফেসটা একটু আলাদা রকম, ধরো এটা হচ্ছে এরকম, ক্লিয়ার? ছোটো একটা, ক্লিয়ার? সারফেসটা ছোট এবং এব্রো সারফেস তো তোমরা দেখে বুঝতে পারছো এটা রাউন্ড শেপের আছে, এটা এব্রো সারফেস আছে। ধরো এটাকেও আমি কি দিলাম স্যার প্লাস কিউ চার্জ দিলাম, এটাকেও প্লাস কিউ চার্জ দিলাম, সেম অ্যামাউন্টের চার্জ দেওয়া হয়েছে, তাহলে ভোল্টেজ কি মানে সেম বাড়বে? ধরো এটার যে ভোল্টেজ হবে, এটার কি ভোল্টেজ সেম হবে? অ্যান্সার হচ্ছে না, এদের ভোল্টেজ কিন্তু আলাদা হতে পারে, হবে। তাহলে ভোল্টেজ যে বাড়ছে কার উপর ডিপেন্ড করবে? প্রথমত তাহলে লিখে নাও, এগুলো একটু নোট করে নাও। স্যার ভোল্টেজ কার উপর ডিপেন্ড করবে? স্যার সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করবে। তাহলে এই যে ভোল্টেজটা বাড়ছে বা কমছে কার উপর ডিপেন্ড করছে? সারফেস এরিয়ার উপর, ক্লিয়ার? বোঝা গেল? সারফেস এরিয়া যদি বাড়ায়, মানে আমি বলতে চাইছি স্যার এ কে যদি বাড়ায় স্যার ভি বাড়বে, আর এ যদি কমিয়ে দিই স্যার ভি কমে যাবে, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ফার্স্ট কেস কি বলা হলো, স্যার ভোল্টেজ কার উপর ডিপেন্ডেন্ট? স্যার সারফেস এরিয়ার উপর। সারফেস এরিয়াকে যত বাড়াবে ভোল্টেজ তত বাড়বে, সারফেস এরিয়া যত কমাবে ভোল্টেজ তত কমবে। ফার্স্ট। সেকেন্ড কি বলা হচ্ছে দেখো তো, আর কার উপর ডিপেন্ডেন্ট? স্যার ভি কার উপর ডিপেন্ডেন্ট করবে? স্যার ভি ডিপেন্ডস অন, মনে রাখবেন স্যার ডিপেন্ডস অন কার উপর? স্যার ডাইলেকট্রিক কনস্ট্যান্টের উপর। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট সবাই জানো স্যার কে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। আচ্ছা কে মানে কত বলো তো? কে মানে হচ্ছে এপসাইলন/এপসাইলন নট। এপসাইলনটাকে কি বলা হয়? পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এটাকে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস এন্ড পারমিটিভিটি অফ মিডিয়াম। সো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইজ দ্য রেশিও অফ এপসাইলন/এপসাইলন নট। তাহলে ভি কার উপর ডিপেন্ডেন্ট? স্যার ডাইলেকট্রিক কনস্ট্যান্টের উপর ডিপেন্ডেন্ট। মানে বলা হচ্ছে যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে এয়ার মিডিয়ামে না রেখে সেটাকে যদি আমি কোনো আলাদা একটা মিডিয়ামে রাখি, এয়ার মিডিয়ামের ক্ষেত্রে স্যার কে ইজ ইকুয়াল টু 1 আমরা সবাই জানি। স্যার এয়ার মিডিয়ামে কে হচ্ছে কত? 1। তাহলে এয়ার মিডিয়ামের পরিবর্তে যদি আমরা অন্য কোনো মিডিয়ামে রাখি তাহলে তার
ভি কী হবে স্যার বেড়ে যাবে, তার ভোল্টেজ কী হবে স্যার বেড়ে যাবে। ক্লিয়ার? থার্ড হচ্ছে অন্য কোনো ম্যাটেরিয়ালসের প্রেজেন্ট আছে কিনা, যদি আলাদা তাহলে ভি ডিপেন্ডস অন দ্য ম্যাটেরিয়াল প্রেজেন্ট অন দ্য কন্ডাক্টর। তাহলে ভি কার উপর ডিপেন্ডেন্ট স্যার? ম্যাটেরিয়াল প্রেজেন্ট ইন দ্য কন্ডাক্টর স্যার একটা কন্ডাক্টরের মধ্যে আলাদা কোনো কি ম্যাটেরিয়াল আছে? যদি থাকে স্যার ভোল্টেজ বাড়বে, যদি না থাকে ভোল্টেজ কমবে। তাহলে দেখো এখান থেকে আমরা তিনটে জিনিস দেখলাম যার উপর ভোল্টেজ ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে সারফেস এরিয়া, যদি বাড়ায় ভোল্টেজ বাড়বে, কমালে ভোল্টেজ কমবে। থার্ড আমরা সেকেন্ড পড়লাম ভি ডিপেন্ডস অন কে মিনস ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, মানে আমরা যদি এয়ার মিডিয়ামের জায়গায় অন্য কোনো মিডিয়ামকে আমরা যদি ইন্ট্রোডিউস করাই তাহলে স্যার ভোল্টেজ বেড়ে যাবে। থার্ড ভি ডিপেন্ডস অন দ্য ম্যাটেরিয়াল প্রেজেন্ট ইন দ্য কন্ডাক্টর। কোনো একটা কন্ডাক্টরের মধ্যে কোনো আলাদা কোনো ম্যাটেরিয়াল আছে কিনা তার উপর ডিপেন্ড করবে ভি। যদি ম্যাটেরিয়াল প্রেজেন্ট থাকে তাহলে স্যার ভি বাড়বে। বোঝা গেল এতটা? তাহলে এতটা ক্লিয়ার যে স্যার কার উপর ডিপেন্ড করবে। ঠিক একই রকম দেখো হিটেও তো তাই, যে আমরা যদি সবাইকে সেম যদি হিট দিই টেম্পারেচার কি সবার রাইজ হবে? সেম হবে না, আলাদা আলাদা টেম্পারেচার রাইজ হবে। টেম্পারেচারের যে কতটা স্যার রাইজ হবে কার উপর ডিপেন্ড? থার্মাল কন্ডাক্টিভিটির উপর। এসো না, থার্মাল কন্ডাক্টিভিটির উপর ডিপেন্ড করবে যে তার ডিফারেন্ট ম্যাটেরিয়ালে থার্মাল কন্ডাক্টিভিটি স্যার ডিফারেন্ট হয়, তার জন্য তারা স্যার ডিফারেন্টভাবে কী করবে স্যার এনার্জি মানে টেম্পারেচার বাড়বে। ঠিক একই রকমভাবে স্যার এখানে আমি যদি সেম অ্যামাউন্টের চার্জ আমরা দিই তাহলে তাদের মধ্যে যে ভোল্টেজ বাড়ছে এই ভোল্টেজটাও কিন্তু ভ্যারি করবে এবং ডিপেন্ড করবে অন দ্য সারফেস ডিপেন্ডস অন দ্য কে অ্যান্ড ডিপেন্ডস অন দ্য ম্যাটেরিয়াল প্রেজেন্ট ইন দ্য কন্ডাক্টর। বোঝা গেল অতটা? চলো তাহলে অতটা ক্লিয়ার যে ভি কার উপর ডিপেন্ড করবে। দেখো আমরা যা কিছু করছি কিন্তু এখন ক্যাপাসিট্যান্সই করছি, আমরা কিন্তু ক্যাপাসিটার নিয়ে কিন্তু একবার ডিসকাস করিনি এখনো পর্যন্ত। আর আমরা যা কিছু করছি ক্যাপাসিট্যান্সই করছি। আচ্ছা এবার আমরা তাহলে এতটা ক্লিয়ার। এবার আমরা ক্যালকুলেশনে যাব। কি ক্যালকুলেশনে যাব স্যার? ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশনে যাব। তাহলে ফার্স্ট যে ক্যালকুলেশনটা হবে আমাদের সেই ক্যালকুলেশনটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। ফার্স্ট ক্যালকুলেশন যেটা হচ্ছে তোমাদের ক্যাপাসিট্যান্স অফ স্ফেরিক্যাল সারফেস। ক্যাপাসিট্যান্স of a spherical surface. ক্লিয়ার? আমরা যদি একটা স্ফেরিক্যাল সারফেস নিই তার ক্যাপাসিট্যান্স কি হবে একটু আমরা দেখব। ক্লিয়ার? বোঝা গেল যে কি বার করতে হবে? যে ক্যাপাসিট্যান্স অফ আ স্ফেরিক্যাল সারফেস। ধরো এখানে আমরা একটা স্ফেরিক্যাল সারফেস বোঝার চেষ্টা করবো, দুটো ইউনিটে বার করবো, একটা সিজিএস সিস্টেমে বার করবো আর একটা এসআই সিস্টেম বার করবো, আমরা দুটোই দেখবো। ক্লিয়ার? তাহলে ফার্স্ট আমরা কেস দেখবো, কেস নাম্বার 1 স্যার in CGS system. Case number 1 sir, case 1 on CGS system. Clear? Case 1 first আমরা পড়বো CGS system. ওকে, ধরে নাও যে একটা স্যার আমরা এখানে একটা ধরে নিলাম স্যার একটা সারফেস আছে। সারফেসটা কি সারফেস? স্ফেরিক্যাল সারফেস। রেডিয়াসটা কত স্যার? 8 সেন্টিমিটার। ক্লিয়ার? 8 সেন্টিমিটার। আচ্ছা কেন সেন্টিমিটার বুঝতে পারছো? কারণ এটা সিজিএস সিস্টেমের কথা হচ্ছে, তাই জন্য 8 সেন্টিমিটার। সো আমি কি ধরে নিলাম যে লেট আস কনসিডার স্ফেরিক্যাল সারফেস হ্যাভিং রেডিয়াস কত? 8 সেন্টিমিটার। তাহলে একটা স্ফেরিক্যাল সারফেস জাস্ট স্যার রেডিয়াসটা কত? 8 সেন্টিমিটার। এবং এই যে স্ফেরিক্যাল সারফেসটা আছে এখানে আমি কিউ ইএসইউ কি দিয়েছি? আমি চার্জ দিয়েছি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমি 8 সেন্টিমিটারের একটা কি ধরেছি? স্ফেরিক্যাল সারফেস ধরেছি, যাকে আমি কিউ ইএসইউ কি দিয়েছি? আমি চার্জ দিয়েছি। তাহলে স্যার এর পোটেনশিয়াল কি হবে? বাড়বে না? তাহলে আমাকে বলো স্যার পোটেনশিয়ালের ফর্মুলা কি? আমরা আগের চ্যাপ্টারে পড়েছি স্যার ভি ইজিক্যাল টু কি হয়? ভি ইজিক্যাল টু হয় স্যার কিউ বাই কে ইনটু আর হয়, যেখানে কে মিনস ডাইলেকট্রিক কনস্ট্যান্ট লিখে নিতে পারো স্যার। কে যেখানে স্যার ইলেকট্রিক কনস্ট্যান্ট, তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা হচ্ছে আমার কে কে। আচ্ছা কে এয়ার মিডিয়ামে কত স্যার? কে এয়ার মিডিয়ামে কত স্যার? 1 হয় না? হয়। বোঝা গেল? স্যার কে এয়ারে কত স্যার? 1। এবার দেখো একটু করে আমরা জানি স্যার কিউ ইজিক্যাল টু কত? সিভি। আমরা জানি উই নো দ্যাট স্যার সি ইজিক্যাল টু কিউ ইজিক্যাল টু সিভি। আর এখান থেকে বলতে পারি স্যার সি ইজিক্যাল টু স্যার কিউ বাই ভি। আচ্ছা এখানে ভি এর ভ্যালু যদি পুট করো স্যার, এই ভ্যালুটা এখানে আমি করবো পুট করবো, এই যে ভ্যালুটা স্যার এখানে আমি কি করবো? পুট করবো। তাহলে ভ্যালুটা যদি পুট করো তাহলে কত আসবে? কিউ বাই কে ইন্টু আর। আচ্ছা দেখো তো এটা উপরে যাবে, বুঝেছো না? তাহলে এটা যদি উপরে যায় তাহলে কত থাকবে? এটা যদি উপরে যায় তাহলে থাকছে আমার
কিউ বাই কত থাকছে বলো তো, উপরে চলে যাচ্ছে কে ইন্টু আর, বাই নিচে পড়ে থাকছে স্যার কিউ, কিউ কিউ কেটে দাও, তাহলে পড়ে থাকছে স্যার সি ইজ ইকাল টু কত আমার কে ইন্টু আর থাকলো, সি ইজ ইকাল টু কে ইন্টু আর। আচ্ছা দেখো এয়ার এর জন্য, ফর এয়ার মিডিয়ামের জন্য ডাইরেক্টলি কনস্ট্যান্ট কত স্যার 1, তাহলে এখানে কে ইজ ইকাল টু কত যদি 1 হয়ে যায়, তাহলে সি ইজ ইকাল টু কত আসবে স্যার আর। তাহলে দেখো তো সিজিএস সিস্টেমের ক্ষেত্রে, সিজিএস সিস্টেমে কিন্তু খুবই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে সিজিএস সিস্টেমের ক্ষেত্রে যে স্ফেরিক্যাল সারফেসের যে রেডিয়াস হবে, সেই রেডিয়াসটাই কি করবে স্যার ক্যাপাসিট্যান্সকে ইন্ডিকেট করবে। দেখো তাই হচ্ছে যে এটা ছিল 8 সেন্টিমিটার রেডিয়াস, আর এখানে সি কি হয়ে গেল স্যার, যে আর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমার ক্যাপাসিট্যান্স। কার ক্ষেত্রে, আমার সিজিএস সিস্টেমের ক্ষেত্রে, কেস 1 স্যার সিজিএস সিস্টেমের ক্ষেত্রে। ক্লিয়ার? এতটা ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল যে সিজিএস সিস্টেমের ক্ষেত্রে আমরা যে ক্যাপাসিট্যান্স অফ স্ফেরিক্যাল সারফেস কি করে বার করবো স্যার বুঝে গেলাম। এবার আমরা দেখবো এসআই সিস্টেমের ক্ষেত্রে। দেখো এসআই সিস্টেমে কি হবে, তাহলে কেস নাম্বার আমরা 2 করবো, সেখানে আমরা পড়ার চেষ্টা করবো কেস নাম্বার 2। কেস নাম্বার স্যার 2 কোন সিস্টেম স্যার এসআই সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখবো। দেখো এসআই সিস্টেমে আমরা একই জিনিস ধরবো, এটাকে আমি মিটারে ধরবো। লেট আস কনসিডার আ স্ফেরিক্যাল সারফেস। দেখো সেম স্যার এখানে কি ধরলাম আমরা, একটা স্ফেরিক্যাল সারফেস ধরলাম, যার রেডিয়াস কত স্যার আর মিটার ধরলাম, আর এটাকে আমি কিউ কুলম কি দিয়েছি স্যার চার্জ দিয়েছি। ক্লিয়ার? তাহলে বলো তো ভি কত আসবে, ভি আসবে স্যার 1/4 কে এপসাইলন নট, তাই তো, কে এপসাইলন নট ইন্টু কত আসবে স্যার কিউ বাই কত আর, ভি ইজ ইকাল টু 1/4 কে এপসাইলন নট কিউ বাই আর। আচ্ছা আবার দেখো এয়ার মিডিয়ামের জন্য কে ইজ ইকাল টু কত আসবে 1 আসবে এয়ার মিডিয়ামের জন্য, তাহলে আমাদের ফর্মুলা কত হয়ে যাবে, আমাদের ফর্মুলা হয়ে যাবে স্যার 1/4 এপসাইলন নট ইন্টু কত স্যার কিউ বাই আর, এটা আসবে। বোঝা গেল? আচ্ছা দেখো তো সি ইজ ইকাল টু কত কিউ বাই ভি, ভি এর ভ্যালু পুট করো, তাহলে কত আসবে স্যার কিউ বাই, আচ্ছা ভি এর ভ্যালু যদি পুট করো তাহলে স্যার এটা উপরে চলে আসবে, এটা যদি উপরে যায় তাহলে কত আসছে দেখো তো কত আসবে স্যার 4 এপসাইলন নট ইন্টু আর বাই কত স্যার কিউ, দেখো কিউ কিউ কেটে দাও, তাহলে পড়ে থাকছে সি ইজ ইকাল টু 4 এপসাইলন নট ইন্টু কত স্যার আর, তাহলে সি ইজ ইকাল টু কত 4 এপসাইলন নট ইন্টু কত আর। এবার আমরা জানি স্যার যে, এবার দেখো সবাই জানো এটা যে 1/4 এপসাইলন নটের ভ্যালু কত স্যার 9 ইন্টু 10⁹ নিউটন স্যার মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, এটা সবাই জানো। তাহলে 1/4 এপসাইলন নটের ভ্যালু কত স্যার 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তাহলে 4 এপসাইলন নটের ভ্যালু কত হয়ে যাবে স্যার, এটা উল্টে যাবে 1/9 ইন্টু 10⁹। তাহলে এখানে যদি পুট করো তাহলে কত আসবে, সি ইজ ইকাল টু আর বাই 9 ইন্টু 10⁹ ফ্যারাড, এটা তো আসবে ফ্যারাডে, এটা তো আসবে ফ্যারাডে, ওইটা ছিল এখানে যেটা এসেছিল সেটা কি ছিল স্ট্যাট ফ্যারাডে এসেছিল, এসও ফ্যারাডে এসেছিল, এখানে ফ্যারাডে আসবে। তাহলে সি ইজ ইকাল টু স্যার আর বাই 9 ইন্টু 10⁹ ইন স্যার এসআই সিস্টেমে, এটা হচ্ছে স্যার এসআই সিস্টেমে। দেখো বুঝতে পারলে এখানে, তাহলে দেখো ক্যাপাসিট্যান্স অফ স্ফেরিক্যাল সারফেস আমরা ডিসকাস করলাম দুটো আলাদা আলাদা কেসে, একটা হচ্ছে সিজিএস সিস্টেমে কি হবে, একটা ডিসকাস করলাম আমরা এসআই সিস্টেমে কি হবে। তাহলে এতটা বোঝা গেল যে ক্যাপাসিট্যান্স আমরা কি করে বার করবো ফর মানে ক্যাপাসিট্যান্স আমরা কি করে বার করবো ফর স্ফেরিক্যাল সারফেসের ক্ষেত্রে। চলো এতটা ক্লিয়ার? নেক্সট টপিক, নেক্সট যে টপিক আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে যে স্যার আমাদের যে ওয়ার্ক ডান যে করলাম সেখানে আমাদের কতটা পরিমাণ কি হবে, এনার্জি কতটা হবে, আমরা এনার্জি ক্যালকুলেশন করবো। ঠিক আছে, আমরা কি বার করবো স্যার এনার্জি ক্যালকুলেশন করবো, এনার্জি বা ক্যাপাসিট্যান্স। তাহলে দেখো, তাহলে এই টপিকটা ক্লিয়ার। নেক্সট টপিক আমরা আসবো যে এনার্জি অফ আ ক্যাপাসিটর, স্যার এনার্জি অফ আ ক্যাপাসিট্যান্স, এনার্জি অফ আ ক্যাপাসিট্যান্স। স্যার একটা ক্যাপাসিট্যান্সের এনার্জি কতটা হবে, কীরকম এনার্জি হবে সেটা নিয়ে একটু আমরা ডিসকাস করবো, যে এনার্জি কীরকম হবে ক্যাপাসিট্যান্স। দেখো আমরা মনে মনে ভাবো স্যার যদি একটা কন্ডাক্টরকে আমরা চার্জ যত দেবো তত আস্তে আস্তে কী বাড়বে, কী বাড়ছে, ভোল্টেজ বাড়ছে, তাই তো, যে আমি একটা ক্যাপাসিটরকে স্যার যত চার্জ দেবো তত স্যার বাড়ছে, ভোল্টেজ বাড়ছে। তাই আমি ধরে নিলাম
স্যার একটা ক্যাপাসিটার ছিল যাকে আমি প্রথমে জিরো চার্জ ছিল, যার চার্জটা প্রথমে কত ছিল স্যার জিরো ছিল, তখন স্যার ভোল্টেজ কত ছিল স্যার জিরো ছিল। এবার আমি মনে মনে ভাবলাম স্যার এখন চার্জ আমি কিউ চার্জ দিয়েছি, তাহলে এখন ভোল্টেজটা কত হয়েছে আমার ভি হয়েছে। প্রথমে চার্জ ছিল জিরো, ভোল্টেজ ছিল জিরো, এখন চার্জ স্যার কিউ, ভোল্টেজ কত স্যার ভি। তাহলে অ্যাভারেজ ভোল্টেজ কত, ভি অ্যাভারেজ কত স্যার, ভি অ্যাভারেজ হচ্ছে স্যার জিরো ছিল, এখন হচ্ছে ভি বাই টু, তারপর আমি কি লিখতে পারি ভি বাই টু অ্যাভারেজ ভোল্টেজ। বুঝতে পারলাম না পারলাম না একবার? মানে আমি কি ধরলাম যে স্যার একটা কন্ডাক্টর ছিল, সেই কন্ডাক্টরটার চার্জ প্রথমে ছিল জিরো, হ্যাঁ, তখন ভোল্টেজ স্যার ছিল জিরো, এখন চার্জ আমি হয়েছে কিউ, ভোল্টেজ হচ্ছে ভি, দেয়ারফর ভি অ্যাভারেজ কত স্যার জিরো প্লাস ভি বাই টু, ভি বাই টু। তাহলে ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত আসবে স্যার, ভি অ্যাভারেজ ইন্টু স্যার কিউ, যতটা টোটাল চার্জ দিয়েছে কত কিউ, তাহলে ভি অ্যাভারেজ ইন্টু কিউ। আচ্ছা এখানে ভ্যালু পুট করে দাও, কত আসছে দেখো, তাহলে ভি অ্যাভারেজ কত ভি বাই টু, তাহলে এখানে যদি ভ্যালু পুট করো তাহলে কত আসবে ভি বাই টু ইন্টু কিউ। তাহলে এটাকে যদি একটু ভেঙে লিখো তাহলে কত আসবে স্যার হাফ ইন্টু ভি ইন্টু কিউ, ক্লিয়ার, হাফ ইন্টু ভি ইন্টু কিউ। আচ্ছা এই যে ওয়ার্ক ডান যেটা হলো, এই ওয়ার্ক ডানটাই তোমার স্টোর হবে কি হিসেবে, এনার্জি হিসেবে। তাহলে এনার্জি কত আসবে, এনার্জি ইজ ইকুয়াল টু আমরা কত বলবো স্যার হাফ অফ ভি ইন্টু কিউ। এটা একটা ফর্মুলা, ক্লিয়ার বোঝা গেল ওয়ার্ক ডান বাই। আচ্ছা ফর্মুলা নাম্বার 1। আচ্ছা এবার আমাকে বলো তো ভি ইজ ইকুয়াল টু কত, কিউ ইজ ইকুয়াল টু কত সিভি, আমরা জানি স্যার কিউ ইজ ইকুয়াল টু সিভি। আচ্ছা যদি কিউ এর ভ্যালুটা যদি এখানে পুট করো তাহলে কত আসবে স্যার, এনার্জি বা ডাব্লিউ একই ব্যাপার, ডাব্লিউ লিখো তাহলে কত আসবে স্যার হাফ অফ, কত আসবে স্যার ভি থাকলো আর একটা আমি সিভি পুট করলাম, তাহলে কত আসবে হাফ অফ সিভি স্কোয়ার চলে আসবে, হাফ অফ সিভি স্কোয়ার, অ্যানাদার ফর্মুলা, আরেকটা ফর্মুলা। আচ্ছা আবার দেখো তো এখানে ভি ইজ ইকুয়াল টু কত কিউ বাই সি, তাই তো ভি ইজ ইকুয়াল টু কত, আবার দেখো তো এখানে ভি ইজ ইকুয়াল টু স্যার কিউ বাই সি। তাহলে এই যে কিউ বাই সি যদি এখানে পুট করো ভি এর জায়গাতে, তাহলে ফর্মুলাটা কত আসবে স্যার, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু স্যার হাফ অফ কত আসবে স্যার কিউ স্কোয়ার বাই সি আসবে। স্যার তিনটে ফর্মুলা, আর ফর্মুলা এনার্জির ফর্মুলা, এটা একটা ফর্মুলা স্যার, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, তিনটে ফর্মুলা। কখন কোনটা কাজে লাগবে ডিপেন্ড করবে ম্যাথসের উপর, জাস্ট পড়ে রাখবে, তাহলে খুব ইজি রাখবে। এমনটা নয় যে প্রচুর কিছু হার্ড জিনিসটা। মানে আমি যে চার্জটাকে জিরো থেকে কিউতে করেছি তার জন্য জিরো থেকে ভিতে কি হলো পোটেনশিয়াল বাড়লো, এই বাড়ার জন্য আমাকে কি হয়েছে কিছুটা পরিমাণ এনার্জি হয়েছে, কিছুটা পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়েছে। সেই ওয়ার্ক ডানটা এনার্জি হিসেবে স্টোর হবে, পোটেনশিয়াল এনার্জি যেটাকে বলা হয়, এনার্জি অফ ক্যাপাসিট্যান্স, পোটেনশিয়াল এনার্জি অফ ক্যাপাসিট্যান্স। সেই পোটেনশিয়াল এনার্জিটা কত হবে স্যার, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি অ্যাভারেজ ইন্টু কিউ। কারণ ভি অ্যাভারেজ পরিমাণ আমি কী করেছি ভোল্টেজ বাড়িয়েছি, কার এগেনস্টে স্যার চার্জের এগেনস্টে, তাহলে ভি বাই টু ইন্টু কিউ হয়ে গেলো হাফ অফ ভি কিউ, এটা একটা ফর্মুলা। আচ্ছা আবার আমরা জানি যে কিউ ইজ ইকুয়াল টু সিভি, তাহলে এখানে যে কিউ এর জায়গায় সিভি পুট করে তাহলে ফর্মুলা হচ্ছে হাফ অফ সিভি স্কোয়ার, আর একটা আসছে কত হাফ অফ কিউ স্কোয়ার বাই সি। ইউনিট কী হবে স্যার, এনার্জি ইউনিট যা হয় পোটেনশিয়াল এনার্জি জুল অ্যান্ড আর্ক। এসআই ইউনিট কত স্যার, এসআই ইউনিট হবে স্যার জুল অ্যান্ড সিজিএস ইউনিট কত আসবে, সিজিএস ইউনিট আসবে সিজিএস ইউনিট কত স্যার আর্ক। এগুলো নিয়ে কিছু বলছে না, কারণ এনার্জি যত রকমের এনার্জি আছে, পোটেনশিয়াল হোক কাইনেটিক এনার্জি হোক হ্যান ত্যান যত এনার্জি আছে সব কিছুর ইউনিট কী হবে স্যার জুল অ্যান্ড আর্ক। সো এটা নিয়ে কোনো ডাউট ফিল করবে না। আচ্ছা বলা দুটো ক্লিয়ার হলো, তাহলে কী কী আপাতত ডিসকাস করলাম, একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স কী করে বার করতে হবে স্ফেরিক্যাল সারফেসের ক্ষেত্রে। সেকেন্ড যেটা আমাদের ডিসকাশন ছিল যে আমরা কী করে পোটেনশিয়াল, এটাকে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ মাথায় রাখবে পোটেনশিয়াল এনার্জি, কি এনার্জি লিখলাম, পোটেনশিয়াল এনার্জি কী করে ক্যালকুলেট করতে হবে কোনো ক্যাপাসিট্যান্সের, আমরা দুটো জিনিস দেখলাম। আরেকটা জিনিস আমাদেরকে পড়তে হবে যে স্যার আমরা দুটো ক্যাপাসিট্যান্সকে পাশাপাশি রাখলাম, দুটো কন্ডাক্টরকে স্যার পাশাপাশি রাখলাম, সেই পাশাপাশি কন্ডাক্টর কী করবে, যদি ভোল্টেজের যদি ডিফারেন্স থাকে তাহলে একটা থেকে আরেকটাতে কী হবে স্যার চার্জের কী হবে ডিস্ট্রিবিউশন হবে বা চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা চার্জ ডিস্ট্রিবিউশন অফ টু ডিফারেন্ট ক্যাপাসিটার টু ডিফারেন্ট কন্ডাক্টর আমাকে পড়তে হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এখানে অনেক কিন্তু কোশ্চেন, অনেক কিন্তু ডাউট এখানে হয় অনেকের মধ্যে, ঠিক আছে। তাহলে আমাদের কী করবো, যে চার্জ ডিস্ট্রিবিউশন আমরা করবো, তাহলে লিসেন কী করবো আমরা, চার্জ ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু ভালো করে বুঝবে। এই টপিকটার নাম হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশন।
ডিস্ট্রিবিউশন। দেখো চার্জ ডিস্ট্রিবিউশন দুরকমভাবে হয়, চার্জ ডিস্ট্রিবিউশন দুরকমভাবে হয়। কীরকমভাবে? আমি একবার কি করলাম স্যার, পোটেনশিয়ালটাকে কি করলাম, ফিক্সড করে দিলাম, মানে দুটোর পোটেনশিয়াল কি করলাম আমি ফিক্সড রাখলাম। আর যদি দুটো কন্ডাক্টরের পোটেনশিয়াল কি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট, তাহলে কি হবে? তাহলে দেখা যায়, দেখো কি করলাম, দেখো যখন আমরা পোটেনশিয়াল কি হবে সেম। আচ্ছা কেস নম্বর 1 আমরা পড়বো, যখন পোটেনশিয়াল কি হবে স্যার দুটোর ক্ষেত্রে কি হবে, সেম হবে। এখানে একটা কন্ডাক্টর নিলাম, এখানে একটা কন্ডাক্টর নিলাম, কন্ডাক্টর এ, কন্ডাক্টর বি। আচ্ছা এই কন্ডাক্টরের পোটেনশিয়াল হচ্ছে ভি, এই কন্ডাক্টরের পোটেনশিয়াল কত, ভি। তাহলে পোটেনশিয়াল কি হলো স্যার, সেম। একে আমি চার্জ দিয়েছি Q1, একে চার্জ দিলাম স্যার কত, Q2। বোঝা যাচ্ছে? যে দুটো কেস আমরা ডিসকাস করবো বললাম। প্রথম কেসে কি বললাম, কেস নাম্বার 1-এ স্যার যখন কি হবে স্যার, চার্জ ডিফারেন্ট হবে, পোটেনশিয়াল কি হবে, সেম হবে, তখন তাদের মধ্যে চার্জের যে ডিস্ট্রিবিউশন দুটো ক্যাপাসিটর, দুটো কন্ডাক্টরের মধ্যে, সেটা আমরা দেখবো। ক্লিয়ার? আচ্ছা দেখো তো, আমরা জানি তাহলে এখান থেকে আমরা কি বলবো স্যার, টোটাল চার্জ কত, Q = Q1 প্লাস কত, Q2। সো টোটাল চার্জ কত স্যার, Q1 প্লাস Q2 টোটাল চার্জ। আবার এখান থেকে আমরা লিখতে পারি না, তো দেখো তো যে Q1 আমরা কি লিখবো স্যার, আমরা জানি যে C = কত, আমরা জানি Q = CV, এটা জানি আমরা। তাহলে Q এর জায়গায় আমরা কত লিখবো? আচ্ছা এখান থেকে তাহলে V = কত স্যার, Q/C লিখতে পারি। তাহলে দেখো তো আমরা লিখতে পারি যে V = কত স্যার, Q1/C1 প্লাস লিখতে পারি Q2/C2 লিখতে পারি। V = V1 প্লাস V2, তাহলে Q1/C1 প্লাস Q2/C2 লিখতে পারি। আচ্ছা এবার এখান থেকে যদি আমি ম্যাথ করি, তাহলে Q1 প্লাস Q2, দেখো তো Q1 প্লাস Q2 বাই কি লিখবো আমি, C1 প্লাস C2। আচ্ছা Q1 প্লাস Q2 মানে কত, Q। অলরেডি আমরা ক্যালকুলেশনে দেখিয়েছি এখানে যে Q1 প্লাস Q2 মানে কত, Q। তাহলে কত আসছে, Q/C1 প্লাস C2 আসবে। তাহলে এখান থেকে কি পেলাম স্যার, V = স্যার ক্যাপিটাল Q বাই কত, C1 প্লাস C2। এটা ক্লিয়ার? এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে ক্লিয়ার, এটা গেল। আচ্ছা তাহলে এর ক্ষেত্রে আমি যদি এবার করি আমরা যে স্যার চার্জ কত হবে কার জন্য, স্যার Q1। তাহলে আমি কি বলবো স্যার, Q1 = কত স্যার, C1 × V আফটার চার্জ ডিস্ট্রিবিউশন। এগুলো যা ডিসকাস করলাম বিফোর চার্জ ডিস্ট্রিবিউশন গেল। চলো আফটার চার্জ ডিস্ট্রিবিউশন স্যার Q1 = কত, C1V। আচ্ছা V এর জায়গায় কত পুট করবো স্যার, এটা। তাহলে V এর জায়গায় যদি এটা পুট করি তাহলে কত আসবে, V এর জায়গায় যদি এটা পুট করি তাহলে আসছে আমার যে C1 × Q বাই কত আসবে, C1 প্লাস C2। তাহলে এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে কত আসছে, C1/C1 প্লাস C2 ইন্টু কত স্যার, Q। এটা 2 নম্বর ইকুয়েশন দাও। একই রকমভাবে দেখো আমার কত আসবে স্যার, Q2। তাহলে Q2 = কত আসবে, C2 × V। Q2 = কত, C2V। তাহলে কত আসছে স্যার, C2 × Q বাই কত লিখবো স্যার, C1 প্লাস C2। তাহলে কত আসবে স্যার, C2/C1 প্লাস C2 ইন্টু কত স্যার, Q। এটা 3 নম্বর ইকুয়েশন দাও। ক্লিয়ার? তাহলে দেখো Q1 এটা কখন, এটা হচ্ছে আফটার চার্জ ডিস্ট্রিবিউশন। এটা কি বলবো স্যার, আফটার, এটাকে বলবো স্যার আফটার চার্জ ডিস্ট্রিবিউশন। স্যার আফটার চার্জ ডিস্ট্রিবিউশন মানে চার্জ স্যার ডিস্ট্রিবিউট হয়ে গেল দুটো কন্ডাক্টরের মধ্যে, তখন স্যার Q1 কত, তখন স্যার Q2 কত, এটা পেলাম। এবার একটা জিনিস দেখো এখান থেকে, এবার যদি আমরা দেখো যে এটাকে যদি Q1/Q2 করি, আমি কি করছি Q1/Q2, তাহলে কি আসবে দেখো, আমি কি করলাম যে Q1/Q2 করছি, Q1/Q2। তাহলে দেখো Q1 ভ্যালু কত স্যার, C1/C1 প্লাস C2 × Q, আবার C2/C1 প্লাস C2 ভ্যালু লিখো, তাহলে কত আসছে দেখো, তাহলে কত আসবে স্যার, C1/C1 প্লাস C2, এখানে আমার Q ছিল রাখলাম, ইন্টু কত চলে আসবে স্যার, C1 প্লাস C2 আসবে বাই কত, C2 ইন্টু কত আসছে, Q আসছে। দেখো Q1 এর ভ্যালু কি করলাম স্যার এখানে গেলে, আর Q2 এর ভ্যালু স্যার এটা, Q2 এর ভ্যালু কোনটা স্যার, এটা এখানে পুট করলাম। এবার দেখো কাটাকাটি হয়ে যাবে, দেখো Q আর Q কেটে গেল, এখানকার C1 প্লাস C2 কেটে গেল। কত থাকছে আমার এখানে, যে Q1/Q2 পড়ে থাকছে C1/C2 পড়ে থাকলো এটা। কখন, তাহলে দেখো এখান থেকে বলতে পারি স্যার চার্জ যা হবে ক্যাপাসিট্যান্সের সাথে কি হবে, ইকুয়াল হবে। আবার Q2 কার সাথে প্রপোর্শনাল হচ্ছে, C2 এর সাথে। আচ্ছা একটু আগে, তাহলে এটা হচ্ছে আমার 4th নম্বর ইকুয়েশন। কখন, এটা হচ্ছে আফটার চার্জ ডিস্ট্রিবিউশন, এটা আফটার চার্জ ডিস্ট্রিবিউশন। এবার একটা কথা চিন্তা করো, এবার ভাবো যে আমরা একটু আগে প্রায় 5-7 মিনিট আগে আমি কি করেছি, একটা জিনিস ডিসকাস করেছি
যে স্যার সি আর আর দুটো কী হবে, ইকুয়াল হবে। অর্থাৎ আমরা ডিসকাস করেছি স্যার এটার যদি রেডিয়াসটাকে আমি R1 ধরে নিই আর এটার রেডিয়াসটাকে যদি R2 ধরি, তাহলে R1 R2 দুটো রেডিয়াস গেল। তাহলে আমি কী বলবো স্যার C1 যা হবে R1 তাই হবে, C2 যা হবে কী হবে স্যার R2 তাই হবে। তাহলে এখানে যদি ভ্যালু চেঞ্জ করো তাহলে কত আসবে স্যার Q1/Q2 ইজ ইকুয়াল টু কত আসবে স্যার R1/R2। এখান থেকে আরেকটা ফর্মুলা পেয়ে গেলে, এটা হচ্ছে 5 নম্বর ফর্মুলা। ক্লিয়ার? তাহলে এখানে কি আসছে Q1/Q2 ইজ ইকুয়াল টু C1/C2, তাহলে Q1/Q2 ইজ ইকুয়াল টু R1/R2। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা এবার যদি আমরা এতে যাই, তোমার এই সিগমাতে যাই, সারফেস চার্জ ডেনসিটি, তাহলে আমাকে বলো σ1 ইজ ইকুয়াল টু কত আসবে? σ1 ইজ ইকুয়াল টু আসবে স্যার Q1 বাই কত আসবে 4 R1 তার হোল স্কয়ার, এটা আসবে। আরেকটা কত আসছে স্যার আর σ2 ইজ ইকুয়াল টু কত আসবে স্যার Q2 বাই কত আসবে 4 R2 তার হোল স্কয়ার, এটা আসবে। আসবে? আচ্ছা σ1 বাই σ2 করো, তাহলে σ1 বাই σ2 যদি করি তাহলে কত আসছে দেখো, Q1 বাই 4 ইন্টু R1 তার হোল স্কয়ার ইন্টু কত আসবে 4 স্যার R2 তার হোল স্কয়ার বাই স্যার Q2, দেখো 4 কেটে গেল। তাহলে পড়ে থাকছে কত দেখো Q1/Q2 জায়গায় যদি আমি R1/R2 পুট করি তাহলে কত পড়ে থাকছে এখানে দেখো σ1 বাই σ2 ইজ ইকুয়াল টু আমি কত লিখবো যে R1/R2 এটা ছিল, তার সাথে এখানে R2 তার হোল স্কয়ার বাই কত আছে স্যার R1 তার হোল স্কয়ার আছে। এখানে যদি কাটাকাটি করো তাহলে পড়ে থাকছে কত যে σ1 বাই σ2 ইজ ইকুয়াল টু আমার পড়ে থাকছে R2/R1। এই যে ফর্মুলাগুলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা 6 নম্বর ফর্মুলা, এটা হচ্ছে 6 নম্বর ফর্মুলা। এইগুলো ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। তাহলে আমরা কী কী দেখলাম যে চার্জ ডিস্ট্রিবিউশন, কিসের চার্জ ডিস্ট্রিবিউশন, যে দুটো কন্ডাক্টরকে পাশাপাশি রেখেছি তাতে যদি ভোল্টেজ কী হয় স্যার ভোল্টেজ যদি সেম হয়, যদি ভোল্টেজ সেম হয়, দুটো কন্ডাক্টরকে পাশাপাশি রেখেছি ভোল্টেজ যদি সেম হয়, তাহলে এই যে কন্ডাক্টরের মধ্যে স্যার চার্জের একটা কী হবে স্যার ডিস্ট্রিবিউট হবে। কতক্ষণ পর্যন্ত চার্জ ডিস্ট্রিবিউশন হবে? যতক্ষণ না পর্যন্ত তাদের ভোল্টেজ কী হয় সেম হয়। মানে আমরা যেমন ওখানে আমরা টেম্পারেচার রিলেটেড করতাম যে দুটো টেম্পারেচার ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেম হবে ততক্ষণ পর্যন্ত স্যার কী হবে যে হিটের একটা ট্রান্সফার হবে। সেম জিনিস স্যার এখানে হবে, সেম জিনিসটাই হচ্ছে দেখো চার্জের ট্রান্সফার হচ্ছে। তাহলে এখান থেকে আমি কী বললাম স্যার টোটাল চার্জ কত স্যার Q1 Q ইজ ইকুয়াল টু Q1 প্লাস Q2 টোটাল চার্জ। আর এখান থেকে স্যার V ইজ ইকুয়াল টু কত হয়ে থাকবে Q1/C1 প্লাস Q2/C2, কারণ আমরা জানি কত V ইজ ইকুয়াল টু Q/C। তাহলে এখান থেকে ফার্স্ট কন্ডাক্টরের জন্য Q1/C1, সেকেন্ড কন্ডাক্টরের জন্য Q2/C2, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসছে Q/C1 প্লাস C2। দেয়ারফর টোটাল V কত আসছে স্যার Q/C1 প্লাস C2। তাহলে আফটার চার্জ ডিস্ট্রিবিউশন স্যার Q1 কত হবে C1 ইন্টু V, তাহলে C1 ইন্টু V এর ভ্যালু পুট করো, ক্যালকুলেশন করো, ভ্যালু আসছে কত C1/C1 প্লাস C2 ইন্টু Q। একই রকমভাবে স্যার Q2 ইজ ইকুয়াল টু কত আসবে C2V ইজ ইকুয়াল টু C2 ইন্টু Q1 Q/C1 প্লাস C2। ফর্মুলা ভ্যালু কত আসছে স্যার C2 বাই কত আসবে C1 প্লাস C2 ইন্টু Q। আচ্ছা এতটা ক্লিয়ার? আচ্ছা এখানে দেখো কত Q1/Q2, এবার যদি এই দুটোকে আমি কী করে ডিভাইড করে দিই, 2 নম্বর আর 3 নম্বর ইকুয়েশন, যে দুটো ইকুয়েশন পেয়েছি দুটো ইকুয়েশনকে যদি আমি ডিভাইড করি কত পড়ে থাকছে Q1/Q2 ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করলে আসবে C1/C2। আর আমরা জানি স্যার সিজিএস সিস্টেম অনুযায়ী স্যার C1 কত হয় স্যার R1 ইকুয়াল হয়, কারণ R1 মানে হচ্ছে রেডিয়াস অফ দ্য ফার্স্ট কন্ডাক্টর অ্যান্ড R2 মিনস রেডিয়াস অফ দ্য সেকেন্ড কন্ডাক্টর, দুটো ইকুয়াল হয়। তাহলে আমি কী বলবো স্যার Q1/Q2 সমান কত R1/R2। তাহলে σ1 ইজ ইকুয়াল টু কত করে থাকবে স্যার Q1/4 R1 তার হোল স্কয়ার। আচ্ছা এবার আমাকে বলো সিগমা মানে কি? সিগমা মানে হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটি মানে হচ্ছে স্যার চার্জ বাই সারফেস এরিয়া, চার্জ বাই এরিয়া 4 এটা হচ্ছে কত এরিয়া 4 R1 তার হোল স্কয়ার, এটার এরিয়া কত 4 R2 তার হোল স্কয়ার। তাহলে আমি কি বলবো স্যার σ1 ইজ ইকুয়াল টু Q1/4 R1 তার হোল স্কয়ার, আর এটার ক্ষেত্রে আমি কি বলবো স্যার σ2 ইজ ইকুয়াল টু Q2/4 R2 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে σ1/σ2 যদি আমরা করি মানে প্রথম কন্ডাক্টরে সারফেস চার্জ ডেনসিটি আর সেকেন্ডের সারফেস চার্জ ডেনসিটি, এই দুটো যদি আমি রেশিও বার করি তাহলে রেশিওটা ক্যালকুলেশন করলে কত আসছে স্যার R2/R1। তাহলে আমরা এখান থেকে এই যে ফর্মুলাগুলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে স্যার Q1/Q2 ইজ ইকুয়াল টু C1/C2 কখন ইউজ করবো? অনেক সময় C1/C2 বলে দেবে, Q2 বলে দেবে, Q1 বার করতে বলবে। অনেক সময় তোমাকে Q1/Q2 বলে দেবে, C1 বলে দেবে, C2 বার করতে বলবে। সিমিলারলি অনেক সময় Q1/Q2 বলে থাকবে, R1 বলে থাকবে, R2 বার করো। একই রকম সারফেস চার্জ ডেনসিটি বলে দেবে, তোমাকে অনেক সময় R2/R1 ক্যালকুলেশন করতে হবে। এই কারণের জন্য এই ফর্মুলাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এতটা বোঝা গেল? আচ্ছা এটা কি আমরা ডিসকাস করলাম হচ্ছে কেস 1। কেস 1-এ কি পড়লাম? যখন স্যার ভোল্টেজটা কী হবে স্যার সেম থাকবে,
তখন কী হবে আমরা ডিসকাস করবো। এবার যেটা ডিসকাস করবো সেটাই হচ্ছে মাথা খারাপ করে দেবো তোমাদের, সেটা হচ্ছে যখন স্যার ভোল্টেজটা ডিফারেন্ট হবে তখন আমরা দেখি কী হবে। আচ্ছা চলো দেখি কী হবে। এটা কিন্তু মাথা খারাপ করবে, হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করবে, যে মুখস্থ করবে না, কোনো জিনিস মুখস্থ করবে না। চলো দেখি, দেখো কি হয়। কেস নাম্বার 2 কি ধরা হলো, সেম জিনিস, ওকে, কি ধরা হচ্ছে সেম জিনিস ধরে নিলাম। ধরো এটা R1 আছে, এটা কত R2 দেওয়া আছে। আচ্ছা এবার আমি কি ধরলাম, ধরো এই জায়গাটাকে এর ভোল্টেজ কত স্যার V1, এর ভোল্টেজ V2, একে চার্জ দিয়েছি Q1, এটাকে চার্জ দিয়েছি আমি কত Q2। দুটো কন্ডাক্টর, ডিফারেন্ট কন্ডাক্টর, ডিফারেন্ট চার্জ দিয়েছি। তাহলে আমাকে বলো তো স্যার Q ইজিক্যাল টু কত, তাহলে আমি এখান থেকে কি বলবো স্যার V ইজিক্যাল টু V1 প্লাস কত V2, দেখতে পারি V ইজিক্যাল টু V1 প্লাস V2। আচ্ছা V1 ইজিক্যাল টু কত, V ইজিক্যাল টু Q ইজিক্যাল টু কত CV, এটা জানি তো, Q ইজিক্যাল টু কত CV। আচ্ছা এতটা রেখে দাও, Q1 V1 প্লাস V2। আচ্ছা চার্জ কত, তার চার্জ ইজিক্যাল টু আমি কি লিখবো স্যার Q1 প্লাস কত Q2, এটা লিখবো। আচ্ছা Q1 সমান কত আসবে আমাকে বলো, স্যার এখান থেকে Q1 এর যদি ভ্যালু পুট করি তাহলে কত আসবে, Q মানে হচ্ছে C1 V1, তাহলে এখানে কত লিখবো C1 V1 প্লাস কত লিখবো স্যার C2 V2। তাহলে টোটাল চার্জ কত স্যার, টোটাল চার্জ হচ্ছে আমার C1 V1 প্লাস কত C2 V2। এটা এক নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দেবো, এটা টোটাল চার্জ, ক্লিয়ার, এটা টোটাল চার্জ। কার টোটাল চার্জ ক্লিয়ার, বুঝা গেল, বুঝতে পারলাম। আচ্ছা এবার এর জন্য এটা হচ্ছে আফটার চার্জ ডিস্ট্রিবিউশন, চার্জ অফ কন্ডাক্টর এ আমি ধরে নিলাম স্যার কত কিউ ড্যাশ, ক্লিয়ার। আর এটার চার্জ হচ্ছে কত স্যার কিউ ডবল ড্যাশ, কখন আফটার চার্জ ডিস্ট্রিবিউশন। সো আফটার চার্জ ডিস্ট্রিবিউশন চার্জ অফ কন্ডাক্টর এ কত স্যার কিউ ড্যাশ, অ্যান্ড চার্জ অফ কন্ডাক্টর বি কত স্যার কিউ ডবল ড্যাশ। তাহলে কিউ ড্যাশ কত আসবে, কিউ ড্যাশ আসবে কত আমার স্যার, আমরা জানি, বলো ফর্মুলা কী হয়, ফর্মুলা স্যার আমরা জানি এটা যে আচ্ছা এখান থেকে যদি আমরা ব্যবহার করি তাহলে কি আসবে, কিউ ইজিক্যাল টু কত সিভি, এখানে এক নম্বর ছাড়ো এটা সিভি, তাহলে সিভি ইজিক্যাল টু কত C1 V1 প্লাস কত আসবে আমার C2 V2। তাহলে এখান থেকে ভি ইজিক্যাল টু কত আসছে স্যার, ভি ইজিক্যাল টু আসছে C1 V1 প্লাস C2 V2। আচ্ছা এখানে কত আসবে, এখানে C1 আসবে প্লাস C2 আসবে ইন্টু কত আসবে ভি, তাহলে কত আসছে বাই C1 প্লাস কত C2, এটা আসবে। এটা হচ্ছে আমার ভি এর মান, এটা হচ্ছে আমার কত ভি এর মান, এটা আমার এক নম্বর ইকুয়েশন। এটা বুঝতে পারলে না বলো, মানে এটা হচ্ছে মানে আফটার চার্জ ডিস্ট্রিবিউশন, চার্জ যখন স্যার ডিস্ট্রিবিউট হয়ে গেল তখন আমি কত ভোল্টেজটা বললাম স্যার, ভোল্টেজটা হচ্ছে ভি। তাহলে আফটার চার্জ ডিস্ট্রিবিউশন যদি ভোল্টেজ ভি হয় তাহলে আমার কত হবে, Q1 কত হবে C1 ভি আসবে, আর Q2 স্যার কত আসবে C2 ভি আসবে, সেখান থেকে ভিটা কমন নিয়ে নিয়েছি। তাহলে ভি ইজিক্যাল টু কত আসছে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে এটা কার ফর্মুলা, যে আফটার চার্জ ডিস্ট্রিবিউশন স্যার ভি কত হবে, ভোল্টেজ কত হবে দুটো কন্ডাক্টরে, সেটা হচ্ছে একটা জেনারেল ফর্মুলা। এবার কোশ্চেন হচ্ছে স্যার যে Q1 মানে এর চার্জ কত হবে, কন্ডাক্টর এর চার্জ কত হবে, কন্ডাক্টর বি এর চার্জ কত হবে। তাহলে আমরা কন্ডাক্টর এর চার্জকে ক্যালকুলেশন করার চেষ্টা করব। দেখো কন্ডাক্টর এর চার্জ কত, কিউ ড্যাশ ইজিক্যাল টু কত বলবো আমরা, কিউ ড্যাশ ইজিক্যাল টু আসবে আমার কিউ ইজিক্যাল টু সিভি। তাহলে আমরা কত লিখবো এখানে, যে C1 ইন্টু কত লিখবো ভি, ভি কত আমার C1 ভি এটা। আচ্ছা C1 ভি মানে কত লিখবো এটা, তাহলে কত আসবে আমার ক্যালকুলেশন করলে দেখো C1 আমি কত লিখবো, যে C1 ইন্টু কত আসবে C1 V1 প্লাস C2 V2 বাই কত আসবে আমার C1 প্লাস C2, এটা আসবে। আচ্ছা এবার এইটাকে যদি আমি একটু কম করি তাহলে কত আসবে C1 বাই এটা, মানে C1 বাই C1 প্লাস C2 এটা আসবে ইন্টু এটা মানে কত, এটা মানে হচ্ছে কত কিউ, দেখো এটা মানে কত কিউ, তাহলে C1 V1 প্লাস C2 V2 মানে কত কিউ, তাহলে কত লিখবো কিউ, এটা গেল। একই রকমভাবে কিউ ডবল ড্যাশ কত আসবে, কিউ ডবল ড্যাশ মানে বুঝতে পারছো তো, যে আফটার চার্জ ডিস্ট্রিবিউশন বি যে কন্ডাক্টরটা এর চার্জ কত হবে, একই রকম আসবে, শুধুমাত্র এখানে কত হয়ে যাবে C2 হয়ে যাবে বাই C1 প্লাস C2 ইন্টু কত আসবে কিউ আসবে। এটা হচ্ছে একটা ইকুয়েশন দিয়ে দাও, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার, এতটা বুঝতে পারলাম। আচ্ছা চলো এবার যে প্রথমে তো স্যার এর একটা আলাদা চার্জ ছিল স্যার, এখন এটা চার্জ, তাহলে এখন কিছুটা পরিমাণ চার্জের তো স্যার লস হয়েছে, মানে এই কিছুটা চার্জ স্যার, মানে ব্যাপারটা হচ্ছে এরকম স্যার, যদি কোনো কারণে স্যার V1 গ্রেটার দ্যান যদি V2 হয়, V1 যদি গ্রেটার দ্যান V2 হয় তাহলে স্যার এ চার্জ লস করবে, বি কে দেবে, আর বি কিছুটা চার্জ কি করবে স্যার গেইন করবে।
মানে স্যার এ যতটা পরিমাণ চার্জ লস করবে বি ঠিক ততটা পরিমাণ চার্জ গেইন করবে। বুঝতে পারছি? এ যতটা পরিমাণে চার্জ লস করছে বি ঠিক ততটা পরিমাণে চার্জ কি করবে, গেইন করবে। করবে তো? তাহলে আমরা সেটাই বার করার চেষ্টা করবো যে এ কতটা পরিমাণ চার্জ লস করবে বা বি কতটা পরিমাণ চার্জ গেইন করবে। মাথায় রাখবে এই দুটো কী হবে, ইকুয়াল হবে। এই দুটোই কী হবে, ইকুয়াল হবে। মানে এ যতটা চার্জ লস করবে বি তো ততটাই চার্জ গেইন করবে। এমনটা নয় যে ওকে এক্সট্রা কোনো পরিমাণ চার্জ বাইরে থেকে দিয়ে দিবে, সেটা তো নয়। তার জন্য আমি বলে দিই যে চার্জ ডিস্ট্রিবিউশন বিটুইন টু কন্ডাক্টর। ক্লিয়ার? তাহলে সেটা বার করে চেষ্টা করি। দেখো যে এ কতটা চার্জ লস করলো বা বি কতটা চার্জ গেইন করলো। দেখো আমরা দেখো তাহলে আমি যদি চার্জ লস বার করি কার ক্ষেত্রে, এর ক্ষেত্রে, তাহলে চার্জ লস বাই এ, তাহলে চার্জ লস বার করছি আমরা। চার্জ কি বার করছি, লস বার করছি। কার ক্ষেত্রে বার করছি বলতে, এর ক্ষেত্রে। তাহলে এ কতটা চার্জ লস করেছে বার করি। তাহলে আমরা ধরে নিলাম এ চার্জ লস করেছে আমার কিউ ড্যাশ, আমি 1 লিখছি। ক্লিয়ার? কিউ ড্যাশ 1। তাহলে দেখো কিউ 1 ড্যাশ, তাহলে কতটা পরিমাণ চার্জ লস করছে দেখি। দেখো আগে চার্জ কত ছিল স্যার, আগে চার্জ ছিল কত আমার C1 V1, এটা চার্জ ছিল, তাই তো? এখন কত স্যার, এখন হচ্ছে স্যার C1 V। ক্লিয়ার? আগে ছিল স্যার C1 V1 এটা, আর এখন কত C1 V। এই পরিমাণ কি করেছে, চার্জ ও লস করেছে। এবার এখান থেকে এক কাজ করো, C1 কমন নাও, এখান থেকে C1 কমন নাও, V1 থাকলো মাইনাস V। এবার এখানে আমরা কি ভ্যালু পুট করবো স্যার, V এর ভ্যালু পুট করবো। তাহলে V এর ভ্যালু কত, দেখো V এর ভ্যালু কত, C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এই ভ্যালুটা আমরা ওখানে পুট করবো। দেখো ভ্যালু পুট করলে কত আসছে, কত আসবে স্যার C1 V1 প্লাস কত C2 V2 বাই কত আসবে C1 প্লাস C2, এই ভ্যালুটা আসবে। তাহলে C1 থাকলো, এখানে এলসিএম নাও, কত আসবে দেখো C1 প্লাস কত আসছে C2, C1 প্লাস C2 এলসিএম গেল, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, তাহলে C1 কত আসছে V1, তাহলে C1 V1 এটা গেল, আবার C2 এর সাথে কত মাল্টিপ্লাই, এটার মাল্টিপ্লাই, তাহলে কত আসবে প্লাস কত আসছে V1 ইন্টু কত C2, এটা গেল। আচ্ছা C1 এটা বাদ চলে গেল, মাইনাস থাকলো, এটা আসবে কত আসবে C1 V1 প্লাসে মাইনাসে মাইনাস C2 V2, এটা গেল। কাটাকাটি যাবে কিছু, দেখো C1 V1 কেটে গেল, পরে থাকলো C1। আচ্ছা এখান থেকে কিছু কমন যাবে, এখানে দেখো C2 আছে, এখানে C2 আছে, তাহলে C1, আমার C1 তো থাকলো, আর এখানে C2 আর C2 কমন নিয়ে নাও, তাহলে C2 কমন গেল, পরে থাকছে কত V1, এখানে কত V2, V1 মাইনাস কত V2 বাই পরে থাকলো কত C1 প্লাস C2। তাহলে Q1 ড্যাশ মানে স্যার এটা কে লস করেছে, এটা এ লস করেছে। তাহলে এ কতটা পরিমাণ চার্জ লস করেছে, এতটা পরিমাণ চার্জ লস করেছে, আর এতটা পরিমাণই চার্জ বি কি করেছে, গেইন করেছে। অর্থাৎ আমরা যদি Q2 ড্যাশ বার করি, ডবল ড্যাশ, Q2 ডবল ড্যাশ মানে কার কথা বলছি আমরা, বি স্যার কতটা পরিমাণে গেইন করেছে। কতটা পরিমাণ গেইন করবে, সেম অ্যামাউন্টে গেইন করবে। যতটা পরিমাণে লস করেছে ততটা পরিমাণে গেইন করবে। অর্থাৎ এর যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বার করতে চাই তাহলে কত আসবে বলো তো, C2V মাইনাস কত আসবে C2V1 V2, এটা হবে C2V মাইনাস C2V মাইনাস C2V2। এবার এখান থেকে তুমি এক কাজ করো, C2 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে V মাইনাস V2। আচ্ছা এখানে যদি V এর ভ্যালু পুট করো, V এর ভ্যালু মানে কোনটা, এটা ভ্যালু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, এই ভ্যালুটা যদি পুট করো ক্যালকুলেশন করলে এটাই আসবে। অর্থাৎ স্যার এ যতটা চার্জ লস করবে বি ঠিক ততটা পরিমাণে চার্জ কী করবে, গেইন করবে। অর্থাৎ এই ভ্যালুটাই তোমরা কী পাবে, ঘুরে ফিরে পাবে। এতটা ক্লিয়ার? তাহলে দেখো আমরা কী কী ডিসকাস করলাম, আমরা ডিসকাস করলাম যে যদি কোনো কারণে V1 আর V2 আলাদা হয় দুটো কন্ডাক্টরের ক্ষেত্রে, তাহলে তাদের মধ্যে কী করে চার্জ ডিস্ট্রিবিউশন হবে। চার্জ ডিস্ট্রিবিউশন হতে গিয়ে আমরা দেখব যে V1 আর V2 যদি আলাদা আলাদা হয় স্যার, তাহলে কিছুটা পরিমাণ চার্জ এ বা বি কোনো একটা কন্ডাক্টর কী করবে, লস করবে, বাকি কন্ডাক্টর গেইন করবে, ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ দুটোর ভোল্টেজ ইকুয়াল হয়। সেটাই বার করেছে। দেখো স্যার এখানে V ইজিক্যাল টু V1 প্লাস V2 আসছে, তাহলে চার্জ কত স্যার, Q ইজিক্যাল টু V1 Q2, তাহলে Q এখান থেকে কত আসছে C1 V1 C2 V2। এবার আমরা আফটার চার্জ ডিস্ট্রিবিউশন কত পেলাম স্যার, এটা ক্যালকুলেশন করলাম, V পেয়ে গেলাম। তাহলে আফটার চার্জ ডিস্ট্রিবিউশন স্যার ভোল্টেজ কত, এত। তাহলে আফটার চার্জ ডিস্ট্রিবিউশন আমার এই কন্ডাক্টরের চার্জ কত, Q ড্যাশ ইজিক্যাল টু আমি কি পেয়েছি, C1 V পেয়েছি। ভ্যালু পুট করো, ক্যালকুলেশন করে চলে আসবে। একই রকমভাবে Q ডাবল ড্যাশ করো, চলে আসবে। ক্লিয়ার? এবার এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনায় স্যার কিছু পরিমাণে কোনো একটা কন্ডাক্টর চার্জ লস করছে, অন্য একটা কন্ডাক্টর স্যার চার্জ গেইন করছে। আমি ধরে নিলাম স্যার V1 গ্রেটার দ্যান V2, অর্থাৎ V1 বেশি, অর্থাৎ এ যে আছে তার মানে পোটেনশিয়াল কী ছিল, বেশি ছিল, বি এর স্যার পোটেনশিয়াল কম ছিল। তাহলে স্যার এ কী করবে, লস করবে চার্জ, বি কী করবে স্যার, গেইন করবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার কতটা গেইন করবে চার্জ।
কতটা বি গেন করবে বা কতটা এ লস করবে স্যার চার্জ, সেটা বার করা হবে। যে আগে ছিল আমার সি ওয়ান ভি ওয়ান আর এখন কত হচ্ছে সি ওয়ান ভি চার্জ হচ্ছে, তাহলে কতটা পরিমাণ লস করলো, সি ওয়ান কমন নিয়ে নাও দুটো থেকে, তাহলে পড়ে থাকছে ভি ওয়ান মাইনাস ভি, এবার ভি এর ভ্যালু এখান থেকে পুট করো, ক্যালকুলেশন করলে কত আসছে স্যার সি ওয়ান সি টু ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু। তাহলে এতটা পরিমাণে চার্জ কী করবে, এ কী করবে স্যার লস করবে, ঠিক এতটা পরিমাণে চার্জ বি কী করবে স্যার গেন করবে। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, এবার এবার আমরা তো একটা জিনিস জানি স্যার 100% আমরা তো কোনো জিনিস পাই না, মানে কোনো একটা আমরা থার্মোডাইনামিক্সে পড়েছি, ক্লাসিয়াস বিবৃতি পড়েছি, সেখানে আমরা একটা জিনিস পড়েছি যে কোনো একটা মেশিন থেকে আমরা 100% ওয়ার্ক পাই, 100% এফিসিয়েন্সি পাই, অ্যান্সার হচ্ছে না, আমরা পাই না। মানে এই যে চার্জের যে ডিস্ট্রিবিউশন যেগুলো হচ্ছে, মানে ধরো এ কী করলো স্যার বিকে চার্জ দিল, বা বি কী করলো স্যার কিছুটা গেন করলো, তাহলে এই যে ঘটনাটা হচ্ছে এই সময়তে স্যার কিছুটা পরিমাণ চার্জের তো লস হচ্ছে স্যার, এনার্জি লস হচ্ছে, হচ্ছে না হচ্ছে না? এবার প্রশ্ন হচ্ছে স্যার কতটা পরিমাণ এনার্জি তাহলে লস হচ্ছে, তাহলে আমাকে এখানে এনার্জি লসও বার করতে হবে। দেখো প্রথম কেস নম্বর 1-এ কিন্তু আমরা এনার্জি লস বার করিনি, তার কারণ কি, কারণ ওখানে পোটেনশিয়ালটা আমার ইকুয়াল ছিল, সেম ছিল, তাহলে পোটেনশিয়াল যদি ইকুয়াল থাকে সেম থাকে তাহলে তো আমার যে চার্জের লসের ব্যাপারটা আসছে না, বা এ লস করছে বা বি গেন করছে এরকম কোনো কথাই আসছিল না, কিন্তু এই জায়গায় আসছে, কারণ এই জায়গায় আমার ভোল্টেজটা ডিফারেন্ট। তাহলে এখানে কি হবে স্যার, কিছুটা পরিমাণ স্যার এনার্জিও লস হবে, শুধুমাত্র স্যার চার্জের ডিস্ট্রিবিউশন হবে না, কিছুটা পরিমাণ স্যার এনার্জিও লস হবে। তাহলে দেখা যায় স্যার কতটা এনার্জি লস হচ্ছে, স্যার সেম সিচুয়েশন, এই সিচুয়েশনের কথাই বলবো, এই সিচুয়েশনের গল্পই বলবো, আর এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট টপিক, যে কতটা পরিমাণে স্যার এনার্জি লস হবে। চল দেখি। আচ্ছা দেখো, আজকে একটু বেশি হয়ে গেল, এটা কেস নম্বর 2-তেই আমি কাজ করছি কিন্তু, এনার্জি লস। তাহলে এনার্জি লসটা দেখো, যে স্যার এনার্জি কতটা লস হবে, এনার্জি লস। দেখো আমি ধরে নিলাম সেম কন্ডাক্টর, সেম কিছু নিয়ে আর বলছি না, যা ধরা আছে তাই ধরে নিলাম। তার আমরা এখান থেকে ভি কত পেয়েছি, আফটার চার্জ ডিস্ট্রিবিউশন স্যার ভি ইজিক্যাল টু কত সি ওয়ান ভি ওয়ান প্লাস কত স্যার সি টু ভি টু বাই করেছি কত সি ওয়ান প্লাস সি টু। আচ্ছা বিফোর এনার্জি কত ছিল, বিফোর চার্জ ডিস্ট্রিবিউশন আমি ধরে নিলাম স্যার এনার্জি, স্যার এনার্জি বিফোর চার্জ ডিস্ট্রিবিউশন, তার জন্য বি লিখলাম, বি ফর বিফোর। তাহলে বিফোর চার্জ ডিস্ট্রিবিউশন কত আসবে, হাফ অফ সি ওয়ান ভি ওয়ান হোল স্কোয়ার প্লাস হাফ অফ সি টু ভি টু হোল স্কোয়ার। বোঝা গেল? সো টোটাল এনার্জি বিফোর চার্জ ডিস্ট্রিবিউশন ওয়াজ হাফ অফ সি ওয়ান ভি ওয়ান হোল স্কোয়ার প্লাস হাফ অফ সি টু ভি টু তার হোল স্কোয়ার। বোঝা গেল? এটা হচ্ছে স্যার ফার্স্ট কন্ডাক্টরের এনার্জি, এটা হচ্ছে সেকেন্ড কন্ডাক্টরের এনার্জি। একটু আগে আমরা এনার্জি ক্যালকুলেশন দেখলাম, এনার্জি কত হয় হাফ অফ সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডাক্টরের এনার্জি, এটা হচ্ছে সেকেন্ড কন্ডাক্টরের এনার্জি। তাহলে টোটাল এনার্জি কত হলো, হাফ অফ সি ওয়ান ভি ওয়ান তার হোল স্কোয়ার প্লাস হাফ অফ সি টু ভি টু তার হোল স্কোয়ার। এটা 1 নম্বর দিয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা এবার আমাকে বলো চার্জ ডিস্ট্রিবিউশনের পরে এনার্জি কত হচ্ছে। আমার কি হবে স্যার ভি ওয়ান গুলো তো ইকুয়াল হয়ে যাবে, মানে ভি ওয়ান আর ভি টুর জায়গায় আমি কি বসাবো, ভি বসাবো, কারণ আফটার চার্জ ডিস্ট্রিবিউশন কি হয়েছে স্যার, পোটেনশিয়াল টোটালি চেঞ্জ হয়ে গেছে, তো দুটো পোটেনশিয়াল স্যার ইকুয়াল হয়ে গেছে। তাহলে আমি কি লিখবো স্যার, হাফ অফ সি ওয়ান ভি স্কোয়ার প্লাস হাফ অফ সি টু ভি স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেল? এটা 2 নম্বর ইকুয়েশন। এবার এক কাজ করো, তাহলে এনার্জি কতটা লস হবে স্যার, এটা মাইনাস এটা করে দেবে, এনার্জি লস বেরিয়ে যাবে। বুঝে গেল? তাহলে এনার্জি লস কত বার করে দাও, এনার্জি লস। তাহলে এনার্জি লস কত হবে, এনার্জি লস ইজ ইকুয়াল টু স্যার হাফ অফ সি ওয়ান ভি ওয়ান হোল স্কোয়ার প্লাস হাফ অফ সি টু ভি টু হোল স্কোয়ার মাইনাস হাফ অফ। ঠিক আছে? আচ্ছা দুটো থেকে এক কাজ করো তো, হাফ অফ আমি এখান থেকে ভি স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে ভি স্কোয়ার কমন নিলে কত আসছে স্যার, ভি স্কোয়ার পড়ে থাকলো আর এখানে পড়ে থাকছে কত, তাহলে হাফ অফ ভি স্কোয়ার কমন নাও, তাহলে হাফ অফ ভি স্কোয়ার যদি কমন নিই পড়ে থাকছে কত, সি ওয়ান প্লাস কত থাকছে সি টু থাকছে, এটা থাকছে সমান হাফ অফ সি ওয়ান ভি ওয়ান হোল স্কোয়ার প্লাস হাফ অফ সি টু ভি টু হোল স্কোয়ার মাইনাস হাফ অফ। দেখো এখানে যদি ভি এর ভ্যালু পুট করি তাহলে ভি এর ভ্যালু এটা, তাহলে কত আসছে বলো তো, সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু তার হোল স্কোয়ার বাই পড়ে থাকছে সি ওয়ান প্লাস সি টু তার হোল স্কোয়ার, বাট এখানে ওপরে একটা পড়ে আছে সি ওয়ান প্লাস সি টু, এটা পড়ে আছে, এটা এটা কেটে গেল এলো। আচ্ছা আর কিছু কাটাকাটি যাবে, আর কাটাকাটি কিছু, দেখো এখান থেকে যদি আমি হাফটা কমন নিই, হাফ কমন যাবে,
হাফ কমন যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে যদি পুরোটা থেকে হাফ কমন নিই তাহলে কত পড়ে থাকছে? হাফ কমন নিলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো, আচ্ছা আমি ডাইরেক্ট অ্যান্সার লিখছি এটা, হ্যাঁ এটার অ্যান্সারটা আসবে, একটু ওয়েট করো, এটার যে অ্যান্সারটা আসবে না সেটা ক্যালকুলেশন তোমরা ক্যালকুলেশন করো দিয়ে আমাকে বলো, যদি ক্যালকুলেশন না বুঝতে পারো পরে বলবে। এটার অ্যান্সারটা আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, অনেক বড় ক্যালকুলেশন। হাফ অফ C1 C2 বাই কত আসবে? C1 প্লাস C2 আসবে ইন্টু কত আসবে? V1 মাইনাস V2 হোল স্কয়ার। এটা হচ্ছে এনার্জি লস। স্যার এনার্জি লস, স্যার কতটা পরিমাণে এনার্জি আমার লস হবে তার ফর্মুলা। কি ফর্মুলা স্যার? হাফ অফ C1 বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2 হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন করো, এটা আসবে ক্যালকুলেশন করলে। তাহলে কি বার করলাম যে এনার্জি বিফোর কত ছিল, এনার্জি আফটার কত হবে। তো দুটো মানে সাবস্ট্রাকশন করে দাও, বিয়োগ করে দাও, কি পেয়ে যাবে স্যার? এনার্জি লস পেয়ে যাবে। মাথায় রাখো এটা কিন্তু কেস নাম্বার 2তেই হবে, কেস নাম্বার 1 হবে না, কারণ কেস নাম্বার 1 কিন্তু ভোল্টেজ কি ছিল স্যার? সেম ছিল। আর ভোল্টেজ সেম থাকলে কিন্তু আমার কোনো এনার্জি লস হবে না, কারণ ওখানে তো চার্জই যাবে না, মুভ করবে না। কিন্তু এই জায়গায় কি হচ্ছে স্যার? এখানে ভোল্টেজ আলাদার জন্যই কি হচ্ছে স্যার? V1 থেকে V2 তে কি যাচ্ছে স্যার? চার্জের ফ্লো হচ্ছে। ক্লিয়ার? আর এই কারণের জন্যই এ কিছু করছে স্যার লস করছে, বি কি করছে স্যার? গেইন করছে। আর এই কারণের জন্য কিছু স্যার এনার্জি লস হচ্ছে, কারণ আমরা 100% এফিসিয়েন্সি পাই না। সো এইটা গেল আমাদের মোটামুটি ক্যাপাসিট্যান্সের একটা ডিসকাশন, যে ক্যাপাসিট্যান্স কি, হ্যাঁ ক্যাপাসিট্যান্স সম্পর্কে আমরা কি কি পড়তে হবে না পড়তে হবে, স্যার ক্যাপাসিট্যান্সের একটা মানে আলটিমেট একটা ডিসকাশন গেল। আর এরপরও কিছু কিছু ছোটো ছোটো টপিক মানে আছে সেগুলো আমাদেরকে ডিসকাস করতে হবে ক্যাপাসিট্যান্স রিলেটেড, সেগুলো আমরা ডিসকাস করবো আপকামিং আমাদের ক্লাসে। এবং এখান থেকে যে সমস্ত ম্যাথ আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা প্র্যাকটিস করবো। সো আমরা আরেকটা ক্লাস আমরা ক্যাপাসিট্যান্স থেকে করবো, আরেকটা ক্লাস ক্যাপাসিট্যান্সের থেকে করার পরে আমরা ডিরেক্ট আমরা ক্যাপাসিট্যান্স যাবো, মানে দুটো ক্লাস ক্যাপাসিট্যান্সে থাকবে, দুটো ক্লাস ক্যাপাসিটারে থাকবে, ক্যাপাসিটার থাকবে। বুঝে গেল? চলো আজকে এতটাই, নেক্সট দিন আমরা ক্যাপাসিট্যান্সের যে ছোটো ছোটো টপিকগুলো বাকি আছে এবং এই রিলেটেড যে ম্যাথগুলো বাকি আছে সেগুলো আমরা কমপ্লিট করবো। ওকে চলো।